গত ক্লাসে তো প্র্যাকটিসও করা নাই, প্রবলেম কি বের করবেন? SP 01 না 02? না স্যার 01। 01 আচ্ছা, আমরা আজকে সিএসএস নিয়ে কথাবার্তা বলবো। আমার ড্যাশ শিফট এটা 3 নাম্বার। আমরা আজকে সিএসএস নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ। সো আমরা এতদিন দেখছি যে HTML এর গত ক্লাসে আমরা ফ্রম, মেটা ট্যাগ, মেটা ইনফরমেশন, তারপর হচ্ছে যে এইসব নিয়ে কথাবার্তা বলছিলাম, টেবল নিয়ে কথাবার্তা বলছিলাম। আজকে দেখবো আমরা সিএসএস নিয়ে কথাবার্তা বলবো, সিএসএস কিভাবে অ্যাপ্লাই করব, সিএসএস আমরা একটা ওয়েব পেজের মধ্যে সিএসএস কিভাবে লিখব। আচ্ছা, আপনাদেরকে আমি সবগুলা নোটপ্যাডে কাজ করাইছি মনে হয় না? জি স্যার। ওকে, আমরা নোটপ্যাড ইউজ করব না, এখন আমরা অন্য কোনো এডিটর ইউজ করব। যারা একেবারে কোনো কিছু ইউজ করেন নাই তারা সাপ্লাইন টেক্সট ইউজ করতে পারেন, ব্র্যাকেট ইউজ করতে পারেন, আপনাদের যার জায়গা থেকে ওই দিন আমি যেগুলো দেখাইছি ওখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমার সাপ্লাইন টেক্সট ভালো লাগে সেজন্য আমি ওইটা ইউজ করি, হ্যাঁ। সো যারা কোনোটা ইউজ করেন না তারা সাপ্লাইন টেক্সট ইউজ করতে পারেন। কী করবেন, সাপ্লাইন টেক্সট সফটওয়্যারটা আগে ডাউনলোড করতে হবে আপনাদেরকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? সাপ্লাইন টেক্সট ডাউনলোড করতে হবে। সাপ্লাইন টেক্সট ডাউনলোড দিলেন, এখান থেকে আপনি সাপ্লাইন টেক্সটটা কী করবেন, ডাউনলোড করবেন। হ্যাঁ, উপরে উইন্ডোজ সাপ্লাইন টেক্সট লিখলে প্রথম লিঙ্কটা অফিসিয়াল পেজ supplyintext.com, তারপর আমি দিয়ে দিচ্ছি supplyintext.com। সো এটাতে গিয়ে আপনারা এটা ডাউনলোড করবেন। যদি আপনার কি হয় 32 বিট হয় উইন্ডোজটা করবেন, 64 বিট হলে উইন্ডোজ 64 বিট এটা দিবেন, হ্যাঁ, এটা ইউজ করবেন। ওকে, আর এদিকে করলে পোর্টেবল ভার্সন আর এদিকে হচ্ছে সফটওয়্যার ভার্সন এটা। সো ইনস্টল করার পর আপনাদের ইনস্টলেশন নর্মালি অন্যান্য যেগুলো সফটওয়্যার আছে ইনস্টল ঠিক ওরকম, সেজন্য আমি এগুলা ডাউনলোড করা আর ইনস্টল করা দেখাচ্ছি না। দেখাইতে হবে কি না স্যার? ওকে, কারো দেখাইতে হবে? বলেন, দেখাইতে হলে আমি দেখাই দিব, কিন্তু না পারলে সফটওয়্যার ডাউনলোড করা। না স্যার, ক্লাস কমপ্লিট। এটা প্রবলেম হলে স্যার এইচটিএমএল ভিডিও আছে দেখলেও হয়ে যাবে যদি কারো সমস্যা হয়। ওকে, তো এখন আমরা কি আর কেউ যদি না পারেন আমাকে মানে পার্সোনালি বলিয়েন, হ্যাঁ। আমি ভাই পারতেছি না, আমি দেখাই দেব। ওকে স্যার। এবার আসি, আমি এই যে সাপ্লাইন টেক্সট এটা ওপেন করলাম। ওপেন করার পর আমি আজকে লেকচারের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ডেট 3 জন্য আমি ফোল্ডার ক্রিয়েট করছি এবং আমি টোটাল এসপির ফোল্ডারটা নিয়ে আসবো আপনাদের। এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ফোল্ডার নিয়ে আসবেন, ওপেন ফোল্ডার থেকে আমি কোথায় রাখছি ফোল্ডারটা, ওইটা থেকে আচ্ছা এসপি টোটাল এসপিটাকে নিয়ে আসি। হ্যাঁ, এই আজকে ডেট 3তে আমরা একটা ফাইল নিব, নিউ ফাইল। ডেট 3তে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করেন। কিভাবে? ডেট 3 রাইট বাটন ক্লিক করব, নিউ ফাইল। এখানে লিখতেছি ইন্ডেক্স, ওই সেভ করব। সেভ হচ্ছে index.html দিয়ে। ওকে, একটা নিলাম। এখানে একটা ফোল্ডার নিব, ডেট 3তে একটা ফোল্ডার নিব সিএসএস।
কেন আচ্ছা এটা পরে নিচ্ছে ইন্ডেক্স লিখলাম ইন্ডেক্স ডট এসটিএমএল। তো এখানে আমরা এসটিএমএল কোড লিখব এসটিএমএল ডিরেক্টলি চলে আসে, আপনারা ডিরেক্টলি আনবেন না, আপনারা সবগুলা লিখবেন প্রথম অবস্থায় ফার্স্ট টু লাস্ট। ওকে স্যার। কারণ আপনারা যদি আমার মতো মানে শর্টকাট ইউজ করেন তখন ভুলে যাবেন, মানে এখানে ট্যাগ ভুল করবেন। হ্যাঁ, সো সিএসএস ক্লাস। এখন আমি আসি সিএসএস এর ব্যাপারটা কি, সিএসএস আসলে ব্যাপারটা কি। আমরা ধরেন একটা ওয়েবসাইটে যখন যাই, একটা ওয়েবসাইটের মধ্যে যত টেক্সট, যত ইমেজ, যত কিছু আছে, টেক্সট, ইমেজ, লোগো বলেন, টেক্সট বলেন, ইমেজ বলেন, তারপর হচ্ছে যে যা কিছু আছে, ভিডিও বলেন, লিঙ্ক বলেন, সো এই ইনপুট বক্সগুলো যাই কিছু আছে সবগুলা কি এসটিএমএল। আর যত কালারফুল ব্যাপার স্যাপার আছে, যে যেমন ধরেন এই টেক্সট, এই ইমেজের উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে কি হচ্ছে, ডিটেলস বাটনটাকে কি হচ্ছে, কালার হচ্ছে। সো যত কালারফুল ব্যাপার স্যাপার আছে এটা হচ্ছে যে সবগুলো বাটন, সিএসএস। এটা হচ্ছে বাটন। এই বাটনের উপর নিয়ে গেলে, মাউস পয়েন্টার নিয়ে গেলে কিন্তু চেঞ্জ হচ্ছে, বাটনটার কালার চেঞ্জ আছে, তাই না? সো এগুলো সবগুলা হচ্ছে সিএসএস। এটা হচ্ছে যে মনে করেন আপনি নর্মাল ন্যাচারাল মানুষ একজন, এটা হচ্ছে এসটিএমএল। আর যখন আপনি পার্লারে যান, হ্যাঁ, অথবা সেলুনে যান, এরপরে আপনাকে ফেসিয়াল বা বিভিন্ন কিছু করার পর আপনার একটু চেঞ্জ আসে, হ্যাঁ, ওইটা হচ্ছে যে সিএসএস। বুঝতে পারছেন? যত কালারফুল ব্যাপার স্যাপার আছে, একদম যদি সহজ ভাষায় বলি, তো সহজ ভাষায় যদি বলি এটা হচ্ছে যে সিএসএস। স্যার সিএসএস এর মেইন কাজ জাস্ট কালার, এছাড়া আর কোনো কাজ নেই? কালার থেকে শুরু করে সবকিছু, শুধু কালার না, যতগুলো মডার্ন, এই যে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, এখানে হোভার হচ্ছে, তাই না? এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু শ্যাডো টাইপের হচ্ছে, সবগুলা সিএসএস এর কাজ। এই যে ক্লিক করার সাথে সাথে এটা ফোকাস হচ্ছে, এগুলো সব সিএসএস দিয়ে করা হচ্ছে। আস্তে আস্তে আমরা দেখতে পাবো সিএসএস এ কতগুলো আমরা সিএসএস প্রপার্টি ইউজ করতে পারি। আরো হাজার হাজার সিএসএস প্রপার্টি আছে, আমাদের না জানা অনেক সিএসএস প্রপার্টি আছে। ওকে, তো সিএসএস এর ক্ষেত্রে কি, সিএসএসটা কি, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কি করে, সিএসএস ডেসক্রাইব করে হাউ টু এসটিএমএল এলিমেন্ট আর টু বি ডিসপ্লে অন স্ক্রিন, পেপার অর ইন আদার মিডিয়াম। মানে যেটা বলতেছি, সিএসএস কি করে, এসটিএমএল কে কি করে, ডেসক্রাইব করে কোথায়, স্ক্রিনে, যে এখানে এই এসটিএমএল গুলাকে কি করতেছে, সিএসএস রিপ্রেজেন্ট করতেছে। এসটিএমএল গুলো আছে, এগুলাকে বিভিন্ন কালার বা বিভিন্নভাবে কি করতেছে, প্রেজেন্টেশন করতেছে সিএসএস এ। তো এরপরে হচ্ছে যে আসলে কি থাকে, হ্যাঁ, কি থাকে সিএসএস এ। সিএসএস এ যে জিনিসগুলো থাকে, একটা হচ্ছে যে সিলেক্টর থাকে, সিলেক্টর বা আইডেন্টিফায়ার। সিলেক্টর বলতে বোঝাচ্ছে যে কাউকে সিলেক্ট করা। মনে করেন আমি আপনার নাম ডাকতেছি, যেমন সানি, সিলেক্ট করে বলতেছি যে সানি আপনি এদিকে আসেন, বা সানি আপনি এটা শুনেন, হ্যাঁ। সো এটাকে কি বলা হয়, সিলেক্টর। মানে H1 দিয়ে বোঝাচ্ছে H1 ট্যাগকে সিলেক্ট করতেছে। বুঝতে পারছেন? এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কালার, কুলন, তারপর হচ্ছে ভ্যালু, ব্লু। সো কালার হচ্ছে একটা প্রপার্টি, যেটা সিএসএস প্রপার্টি, যেটা কখনো চেঞ্জ হয় না, ফিক্সড থাকে। বাট এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়। যেমন ধরেন আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালার যদি চেঞ্জ করেন, তখন কি হচ্ছে, কালারটা ফিক্সড থাকবে, প্রপার্টিটা ফিক্সড থাকবে, ওই কালারের যে ভ্যালুটা আছে সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই সিনট্যাক্স, এই ফরম্যাটে আমরা সিএসএস গুলা লিখতে হবে। প্রথমে দেখা যাবে সিলেক্টর, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর সিএসএস প্রপার্টিগুলো লিখতে হবে। এখন আসি সিএসএস এর তিন ধরনের সিএসএস আছে, তিন টাইপসের সিএসএস আছে। একটা হচ্ছে যে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তিন টাইপসের সিএসএস আছে। এখন আমরা একটা একটা করে দেখব, ইন্টারনাল সিএসএস কোনটা, ইনলাইন সিএসএস কোনটা, ইন্টারনাল সিএসএস কোনটা, এক্সটার্নাল সিএসএস কোনটা, আমরা একটা একটা করে দেখব। এবার আসি
যে ইন্টারনাল সিএসএস দিক আমরা ধরেন একটা h2 ট্যাগ নিলাম /h2 আর এখানে ভিতর লিখতেছি যে ধরেন ওকে এটা নরমালি আমরা একটু ভিউ করে আসি যে কিরকম দেখাচ্ছে, তারপর আমরা বাকি কাজগুলো করব। ডেট3 গেলাম, একটু করে চেক করে আসি। এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এবার এটাতে সিএসএস, এটা হচ্ছে একটা HTML ট্যাগ, এটাতে সিএসএস অ্যাপ্লাই করব। সিএসএস এর মাধ্যমে এই টেক্সটের কালার চেঞ্জ করব, আরো অন্যান্য সিএসএস গুলো লিখব। এখন ইনলাইন সিএসএস কাকে বলে? ইনলাইন সিএসএস বলা হয় যখন কোনো HTML ট্যাগের স্টার্টিং ট্যাগের মধ্যে আমরা কোনো সিএসএস লিখি, সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। সেটা লিখতে হয় স্টাইলের ভিতর, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে যদি কালার প্রপার্টি ইউজ করেন, সিএসএস এর কালার প্রপার্টি ইউজ করেন, কালার যদি রেড দেন তাহলে কি হবে, এই টেক্সটটা রেড হয়ে যাবে। আমরা যদি একটু করে দেখি, দেখেন এই টেক্সটটা রেড হয়ে গেছে। তাইলে ইনলাইন সিএসএস কাকে বলে? আমি গত ক্লাসে বলছিলাম এটাকে আবার কি বলা হয়, HTML এর ভাষায় HTML স্টাইল অ্যাট্রিবিউট, আবার সিএসএস এর ক্ষেত্রে আমরা বলি ইনলাইন সিএসএস। যখন কোনো একটা ট্যাগের ভিতর আমরা সিএসএস কোড লিখব সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এবং ইনলাইন সিএসএস লেখার জন্য আমাদের অবশ্যই স্টাইল লিখতে হবে। স্টাইলের পরে ইকুয়াল সাইন দিয়ে এ ডাবল কোটেশনের ভিতরে আমরা সিএসএস প্রপার্টিগুলো লিখতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। জি স্যার। জি স্যার ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখানে আমি কমেন্টে লিখে দিচ্ছি যেন আপনাদের পরবর্তীতে বুঝতে অসুবিধা না হয়। এরপর আসি ইন্টারনাল সিএসএস কাকে বলে। ইন্টারনাল সিএসএস কি? যখন আমরা কোনো HTML ট্যাগের জন্য আমরা যখন হেড সেকশনে সিএসএস লিখি, কোনো HTML ট্যাগের জন্য যখন আমরা হেড সেকশনে সিএসএস লিখি, ধরেন এখানে S3 লিখলাম, S3/S3, এখানে বলে দিচ্ছি যে কি, ধরেন যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন লেখার পর যখন আমরা হেড সেকশনে কোনো সিএসএস কোড লিখি সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। যখন আমরা হেড সেকশনে কোনো সিএসএস লিখি সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। সো হেড সেকশনে যদি সিএসএস লিখি, কি আসতেছে, সিএসএস লেখার জন্য প্রথমে স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করতে হবে, স্টাইল ট্যাগ। এই যে স্টাইল, এই ট্যাগটা ইউজ করতে হবে, স্টাইল। আচ্ছা, আমার শর্টকাট চলে আসতেছে, আমি একটু লিখি আপনাদের জন্য, স্টাইল/স্টাইল, মানে এই স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে। এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা সিএসএস লিখব। কিভাবে লিখব? যে ট্যাগটার জন্য আমরা সিএসএস লিখব ওই ট্যাগটাকে প্রথমে ধরে নিব। যেমন এখানে S3 ট্যাগের জন্য আমি সিএসএস লিখতেছি, তখন আমাদের কি সিএসএস এর ক্ষেত্রে যেটা লিখতে হবে সেটা হচ্ছে HTML সিলেক্টর। HTML সিলেক্টর মিন্স হচ্ছে যে ট্যাগের যে নাম, ওই নামটা লিখতে হবে। ট্যাগ হচ্ছে এটা কি, হেডিং ট্যাগ 3, H3, তাহলে H3 লিখব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা লিখব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আচ্ছা আমরা সিএসএস প্রপার্টিগুলো লিখব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো এখানে সিএসএস একটা প্রপার্টি লিখতে পারি কালার ধরেন বলে দিতে পারি অলিভ। সো এখন আমাদের কালারটা চলে আসবে, এই যে অলিভ কালারে চলে আসছে। তাহলে আবারও যদি আমি একটু রিপিট করি, যখন কোনো একটা ট্যাগের জন্য, কোনো একটা HTML ট্যাগের জন্য আমরা হেড সেকশনের মধ্যে সিএসএস লিখব, তাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, তাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। আর আমরা লেখার সময় HTML ট্যাগের যে
HTML ট্যাগটাকে আমরা প্রথমে লিখব, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কি লিখব, CSS প্রপার্টি। এই HTML ট্যাগটাকে বলা হয় HTML সিলেক্টর, মানে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম, প্রথমে হবে সিলেক্টর। সিলেক্টর মিন্স কাকে সিলেক্ট করতেছি ওইটার জন্য CSS লিখব। আমরা S3 দিয়ে বোঝাচ্ছি, S3 ট্যাগটাকে সিলেক্ট করতেছি, মানে আপনার এই ওয়েব পেজে যদি 10টা যদি S3 ট্যাগ থাকে 10 টাকার জন্যই কি সেম CSS অ্যাপ্লাই হবে। এটা কি বুঝতে পারছেন জি স্যার। সবাই? জি স্যার, জি, বুঝতে স্যার। পারছি। জাকির হোসেন, রাফিউল ইসলাম, স্বর্ণাদেব। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ফাইন। এরপরে দেখেন দুইটা কথাবার্তা বলছে, একটা ইনলাইনও বলে ফেলছে আর একটা ইন্টারনালও বলে ফেলছে। তো এখানে এখানে বলে দিব যে ইন্টারনাল CSS। ইন্টারনাল CSS। আবার এক্সটার্নাল CSS কোনটা? এক্সটার্নাল CSS হচ্ছে যে CSSটার জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করব, ওই ফাইলটা আমার হেড সেকশনের সাথে কি করে দিব, অ্যাড করে দিব। আমি বলছি না হেড সেকশনের মধ্যে, আমি প্রথম দিন কি বলছি, হেড সেকশনের মধ্যে টাইটেল থাকবে, মেটা ইনফরমেশন থাকবে, এক্সটার্নাল CSS ফাইল থাকবে, অথবা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে। সো এক্সটার্নাল CSS বলতে বোঝায় আরেকটা আলাদা ফাইলে যখন আমরা CSS লিখব, ওইটা যখন আমরা কি করব, আমাদের HTML পেজের সাথে লিঙ্ক করে দিব, ওই CSS এর কোডগুলা ওই HTML পেজের জন্য কি হবে, কাজ করবে, তখন আমরা সেটাকে কি বলা হয়, এক্সটার্নাল CSS বলে থাকি। এখন আমরা করব এটা। আমরা আগে গত ক্লাসে দেখছিলাম যে ইমেজের জন্য আমরা এখানে কি করছি, প্রথম ক্লাসে মনে হয় আচ্ছা প্রথম ক্লাসের দেখছিলাম। সো ইমেজের জন্য আমরা আলাদা একটা ফোল্ডার করছি, এখানেও ঠিক ড্যাট3তে CSS এর জন্য আমরা একটা আলাদা ফোল্ডার করব, ওই ফোল্ডারের ভিতর আমার CSS ফাইলটা রাখবো। সো এখানে ড্যাট3তে রাইট বাটনে যাব, নিউ ফোল্ডারে যাব, এখানে CSS নামে একটা ফোল্ডার করতেছি, এই যে ফোল্ডার করলাম, ওই ফোল্ডারের ভিতর আমি CSS ফাইলটা রাখবো। এই যে CSS ফোল্ডারের ভিতর রাইট বাটন করে নিউতের মধ্যে কন্ট্রোল-S দিয়ে সেভ করব। আমাদের মেইন একটা ওয়েবসাইটের মেইন CSS ফাইলকে style.css বলে থাকি। আমরা যে কোনো নামে রাখতে পারি, কিন্তু আমরা একটা প্রজেক্টের মধ্যে মেইন CSS ফাইল যেখানে তো সবগুলা CSS লেখা থাকে ওই ওয়েবসাইটের, সেটাকে ম্যাক্সিমাম জায়গায় মানে 95% জায়গায় লেখা থাকবে style.css মানে ওইটার দ্বারা বোঝায় মেন CSS ফাইল। হ্যাঁ, কোনো ওয়েবসাইটকে যদি এডিট করতে যান, কোনো মানে HTML ওয়েবসাইটকে যদি এডিট করতে যান, তখন আপনি প্রথম অবস্থায় খুঁজে নেবেন যে আপনার style.css ফাইলটা কোথায় আছে। style.css ফাইল নামে যদি না থাকে তাহলে থাকবে মেন নামে, হ্যাঁ, মেন ফাইল নামে। তো 95% style.css ফাইল নামে থাকে। সো এখানে .css কেন দিলাম, স্টাইল তো একটা নাম, সেখানে স্টাইলের জায়গায় স্টাইল নাম না হইতে পারে যে সানি, হইতে পারে যে স্বর্ণা, এই ধরনের হইতে পারে। হ্যাঁ, তো তাহলে আমরা কি দিচ্ছি, style.cssটা হচ্ছে এক্সটেনশন, এটা যে একটা CSS ফাইল। আর এখানে সেভ এস টাইপ থেকে অল ফাইল সিলেক্ট করে দিবেন, তাইলে কি হচ্ছে, আমাদের এখানে কি একটা CSS ফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেটাকে আমরা এক্সটার্নাল CSS বলতেছি। এক্সটার্নাল CSSটা index.html এর সাথে লিঙ্ক করাবো, index.html এর সাথে প্রথম অবস্থায় লিঙ্ক করাবো। এই যে CSS ফাইলটার সাথে HTML এর সাথে লিঙ্ক করাবো, তার জন্য প্রথমে আমাকে লিঙ্কের জন্য যে কোডটা লিখতে হবে, লিঙ্ক REL মানে রিলেশন, স্টাইল শিট
তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, এইচরেপ। হাইপার লিঙ্কের মধ্যে আপনার সিএসএস ফাইলটা যেখানে আছে ওই লিঙ্কটা বসাইতে হবে। এখানে সিএসএস ফাইল কোথায় আছে? এখানে সিএসএস ফাইলটা আছে সিএসএস নামে একটা ফোল্ডারের ভিতর, দেন কি নামে আছে, স্টাইল ডট সিএসএস নামে আছে, স্টাইল ডট সিএসএস নামে আছে। এখন আমার কি হয়ে গেছে, স্টাইল ডট সিএসএস এর সাথে এই ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইল কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা বুঝতেছি না এটা লিঙ্ক হয়েছে কিনা, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে আসলে ঠিকঠাকভাবে লিঙ্ক আপ হচ্ছে কিনা। এখন এখানে ধরেন আমি একটা পি ট্যাগ নিলাম, একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে ধরেন লিখতেছি যে একটা কিছু ডামি টেক্সট নিয়ে আসি, অথবা এখান থেকে একটা ডামি টেক্সট নিই। ডামি টেক্সট নিলাম। এই ডামি টেক্সট এই পি ট্যাগের জন্য আমরা এক্সটার্নাল সিএসএস লিখবো, মানে বাইরে সিএসএস ফাইলের মধ্যে সিএসএস লিখবো সেম ভাবে, ইন্টারনালে যেভাবে লিখে ঠিক সেম ভাবে হুবহু কোড লিখবো। পি মানে হচ্ছে সিলেক্টর, সিএসএস সিলেক্টর, পি ট্যাগকে বোঝাচ্ছে। পি মানে হচ্ছে সিএসএস সিলেক্টর, পি ট্যাগকে বোঝাচ্ছে। ওই ওয়েব পেজের মধ্যে যদি 10টা সি ট্যাগ থাকে সবগুলো সেম ক্যাটাগরির কি হবে, সাইজ হবে, বা সেম ক্যাটাগরি বিহেভিয়ার হবে, সেম ক্যাটাগরির কালার হবে, যে সব কিছু সেম ক্যাটাগরির হবে, সেম টাইপসের হবে। তো এখানে যদি পি ট্যাগের জন্য লিখে একটা সিএসএস, যেমন কালার প্রপার্টিটা যদি লিখে কালার ব্লু, দেখছেন চলে আসছে, যে তার মানে কি দাঁড়ায়, আমার এখানে যে লিঙ্কটা করছি সেটা কি হয়েছে, সঠিকভাবে কাজ করতেছে। মানে আমি এক্সটার্নাল সিএসএস ফাইলকে এখানে লিঙ্ক আপ করাইছি, সেটা কি করতেছে, ঠিকঠাকভাবে কাজ করতেছে। বুঝতে পারছেন কিনা আমারে বলেন তো একটু। আমি তিনটা জিনিস দেখাই দিচ্ছি পার্ট টু পার্ট। কানেক্ট করে স্যার ওইটা সেম টু সেম সবগুলো কাজ করতেছে, যেটা আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলে কাজ করছিলাম ওইটা। হ্যাঁ, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি তখন সবগুলো এক্সটার্নাল সিএসএস এই লিখি, লেখার পরে জাস্ট এখানে কানেক্ট করে দিতে পারি। এখন অনেকের কোয়েশ্চেন আসতে পারে মনের ভিতরে, ভাই আমি কি ইনলাইনে লিখে একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি না, বা আমি ইন্টারনালে কোড লিখে কি করতে পারি না? পারি। কেন আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করি? ধরেন আপনি যখন একটা প্রপার ওয়েবসাইট তৈরি করতে যাবেন, একটা সম্পূর্ণ ওয়েবসাইট বা 2 পেজের 3 পেজের ওয়েবসাইট তৈরি করতে যাবেন, তখন ধরেন আপনার HTML কোড হবে 1000-2000 লাইনের। এখন এর সাথে যদি আপনার আরো 2000 লাইনের যদি CSS কোড হয়, তাহলে দেখতে কেমন হবে? আপনি কোনো কিছু খুঁজে নিতেও তো ওই পেজ, অনেকটা আনকমফোর্টেবল ফিল হবে। হ্যাঁ মানে আপনি ওই পেজ থেকে আপনি আপনার প্রবলেম, কোনো যদি প্রবলেম হয়, কোনো যদি বাগস ক্রিয়েট হয়, মানে কোনো বাগ ফিক্স করতে হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, ডিজাইনে চেঞ্জ হয়ে গেছে, ওইটা তো খুঁজতে আপনার 2 দিন লাগবে, এত বিশাল। আর খুঁজতে 2 দিন লাগবে তার বড় বড় বিষয় না, আপনার ওই ওই ওয়েবসাইটে কাজও করতে ইচ্ছা করবে না, মানে ওইটা দেখার পরে কাজ করতে আর ইচ্ছা করবে না। সো সেজন্য আমরা যেহেতু আমাদের ডিজাইনগুলো ফ্লেক্সিবল হয়, আমাদের কোডিং স্ট্রাকচারগুলো যেন ক্লিন হয়, সেজন্য আমরা এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করে থাকি, এবং আমরা জাস্ট লিঙ্ক করাই দিই। লিঙ্ক করাই দিলে ওই এক্সটার্নাল সিএসএস ফাইলের যে কোডগুলো আমরা সিএসএস কোডগুলো লিখছি, সেগুলো হচ্ছে যে ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্ক করাইছেন ওই ওয়েবসাইটের জন্য কার্যকর হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লিয়ার ভাবে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আসি ভাই, এখন আরো কোয়েশ্চেন আসতে পারে, আপনাদের কোয়েশ্চেনগুলো আমি নিজে করে নিজে আনসার দিচ্ছি। ভাই আমি একটা স্যার আমরা তো আসলে কাজ করিনি, এজন্য আসলে কোশ্চেনগুলো আসতেছে না। হ্যাঁ, যখন কাজ করব বা হ্যাঁ তখন হচ্ছে কোশ্চেনগুলো আসবে। এখন ধরেন আমি একটা ট্যাগ নিচ্ছি, কি ট্যাগ? ধরেন যে S6 ট্যাগ নিচ্ছি। S6 ট্যাগ নেওয়ার পর আমি এখানে লিখতেছি যে ধরেন ডিজিটাল মার্কেটিং। এখন আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি একটা ট্যাগের জন্য কি ইন্টারনালও কোড লিখতে পারি, এক্সটার্নালও কোড লিখবো, ইনলাইনও কোড লিখবো, কোনটা আগে কাজ করবে? হ্যাঁ, কোনটা কাজ করবে? আমি এই S6 এর জন্য আমি কোথায় লিখবো? এক্সটার্নালে আগে কি CSS লিখলাম, এক্সটার্নালে আমি একটা CSS কোড লিখলাম, ধরেন যে কালার
প্রথমে দিলাম রেড, এক্সটার্নালে রেড দিচ্ছি, দেখেন। তাহলে আমরা একটু রিলোড করে দেখি, এই যে রেড কালার হয়েছে, তাই না? ভাই আমি বলতেছি যে না জি, ভাই, স্যার। আমি ইন্টারনালে এসে এই কালার রাখবো না, আমি ইন্টারনালেও কোড লিখবো, সেম জিনিস সেম ট্যাগটার জন্য ইন্টারনালেও কোড লিখবো। তখন কি হচ্ছে, কালার করে দিচ্ছেন যে ধরেন যে পিঙ্ক কালার, হ্যাঁ, কাজ করে এজ কত 6 না, আচ্ছা বুঝতে পারবো না পিঙ্ক কালার, এটা অন্য একদম হার্ট আর একটা কালার দিয়ে কি হচ্ছে দেখি। আচ্ছা তো আপনি লিংক নিচে করছেন এই কারণে আর কি ওটা। এটা পরে বলবো, এটা বাকিদেরকে পরে বলবো। সো আমি এই যে কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, এরপরে যদি আমি কোথায় লিখি, ইনলাইনে লিখি, আমি আবার ইনলাইনে কোড লিখতেছি, ইনলাইনে যে কালার করে দিচ্ছি গ্রে, গ্রে হয়ে গেল। তাহলে আপনি প্রথম অবস্থায় এক্সটার্নালে কি লিখলেন, রেড কালার, ওইটা ছিল, আপনি ইন্টারনালে এসে বলে দিচ্ছেন যে ব্লু কালার, ব্লু কালারটা হইলো, আপনি আবার এসে বলতেছেন যে ইনলাইনে আসে গ্রে কালার, তো শেষে কি হইলো, গ্রে কালার হইলো। তো শেষে যে কালারটা আছে মানে ট্যাগের সাথে খুব কাছাকাছি যে সিএসএস গুলো থাকবে ওগুলাই সবচেয়ে বেশি কাজ করবে, সবচেয়ে ওইগুলাই আগে কাজ করবে। স্বাভাবিক হিসাব, আপনার পাশে যে বন্ধুটা বসে আছে ওকে যদি আপনি মানে একটা নির্দিষ্ট লাউডে যদি আপনি ওকে কল করেন, ও আগে বেশি শুনতে পাবেন, নাকি আপনার চেয়ে 10 হাত দূরে কেউ বসে আছে ও বেশি শুনতে পাবেন, নাকি ওর আপনার চেয়ে আর যে 100 কাজ হাত, করছে সে বেশি হ্যাঁ, কাছে যে থাকবে সে সবচেয়ে বেশি মানে আপনি যা বলেন তা শুনতে পাবে আর কি, হ্যাঁ। তো সেজন্য আমরা যখনই এখানে ইনলাইনে কিছু লিখি সেটা সবচেয়ে মানে সেটা আগে কি হয়, এক্সিকিউট হয়, আগে এক্সিকিউট হয় না, মূলত ব্যাপারটা হয় কি এরকম, মানে যে কাছে থাকবে তারটা আমরা আগে শুনি, এটা আমাদের বাংলা হিসাবে বলা, হ্যাঁ। কোডিং সেক্টরের হিসাবে যদি আমরা চিন্তা করি, প্রথমে প্রত্যেকটা কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়, উপর থেকে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। প্রথমে যখন কোডটা আসছে, আমি যখন এখানে S6-এ আসার পরে ও ওইটার জন্য কি একটা সিএসএস কোড পাচ্ছে, এই যে এই লিঙ্কটাতে এক্সটার্নাল লিঙ্কে চলে যাচ্ছে, যাওয়ার পর এখানে কি কালার রেড পাইলো, রেড পাওয়ার সাথে সাথে ও ডিজিটাল মার্কেটিংটাকে রেড কালার করে দিল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটা রেড কালার করে দিল। এরপরে আবার যখন কোডটা রিড করা শুরু করলো, এক্সিকিউট করা শুরু করলো, এখানেও এসে S6-এর জন্য কি কালার ব্লু পাইলো, ও কি করছে, আগের যে কালারটা ওইটাকে ওভাররাইট করে দিছে, রেড কালারটাকে ওভাররাইট করে কি করে দিছে, ব্লু করে দিছে, যার কারণে আমরা সেকেন্ড বার যখন রিলোড করছি তখন ব্লু কালার দেখছি। এরপর আবার যখন এই প্রত্যেকটা লাইন এক্সিকিউট করতে করতে এই লাইনের এই জায়গায় আসছে, তখন আবার কালারটাকে কি করতেছে, ব্লু থেকে গ্রে করে দিচ্ছে, আবার ওভাররাইট করে দিচ্ছে, মানে সর্বশেষ যে কালারটা ছিল ওই কালারটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছি, কারণ এগুলো তো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। মানে প্রথমে রেড হয়েছে, এরপরে আরেকটা কালার কোড পাইছে সেম জিনিসের জন্য, তখন আবার ওই কালারটা চেঞ্জ করে দিছে, এবং সর্বশেষে এসে আরেকটা কালার পাচ্ছে, ওইটা করে দেওয়ার পর এরপরে তো আর কোনো কালার নাই যে ও চেঞ্জ করতে পারবে, সেজন্য ওইটা থেকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোডিং সেক্টরের ভাষা বা কোডিং সেক্টরে যেভাবে আমরা বুঝি ব্যাপারগুলো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো বুঝতে কোনো কিছু অসুবিধা হচ্ছে বা মানে বুঝতেছেন না এরকম হচ্ছে, মনে হচ্ছে যে আমি বুঝতেছি না বা আমি ধরতে পারতেছি না এরকম? না স্যার। জি না স্যার। ওকে, তাহলে আমরা কি কি শিখে ফেললাম, আমরা কিভাবে ইন্টারনাল লিখতে হয়, কিভাবে ইনলাইন লিখতে হয়, কিভাবে এক্সটার্নাল লিখতে হয়। এখন ধরেন, এখন উল্টা একটা জিনিস দেখাই। উল্টা কি জিনিস?
আমি এখান থেকে গ্রে কালারটা আপাতত বাদ দিই। স্বাভাবিকভাবে এটা কি ব্লু না, এটা কি কালার? ব্লু কালার। তাহলে কি হচ্ছে স্বাভাবিকভাবে আমি যে মেথডে কথাবার্তা বলতেছি, আমি মেথডে বলতেছি প্রথমে কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট করে, আমরা বলতেছি কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট করে উপর থেকে। তো এখানে এসে একটা লিঙ্ক পাইলো না, এক্সটার্নাল লিঙ্ক। ওই এক্সটার্নাল লিঙ্কের মধ্যে কি S6 এর কালার কি রেড না? S6 এর কালার রেড। জি স্যার। এরপরে কি পাচ্ছে? এরপরে পাচ্ছে কি আবার S6 এর জন্য কালার কি পাচ্ছে? ব্লু। তো রেডটাকে ওভাররাইট করে দিয়ে কি হচ্ছে? ব্লু হয়ে গেছে। দেখেন সর্বশেষ আমরা পাচ্ছি কি ব্লু কালার না? জি স্যার। এখন আমি যদি লিংকটা যদি এই লিংকটাকে যদি আমি কোথায় দিই? উপরে না দিয়ে, মানে আপনি যেটা স্টাইল লিখতেছেন সব সময় লিংকটা স্টাইলের উপরে রাখতে হবে, এক্সটার্নাল লিংকটা। যদি এটা না করে স্টাইলের নিচে রাখেন তাহলে কি হচ্ছে দেখেন, আগে উপরের এই কোডটা যখন রিড করবে দেন এই লিংকের কোডে যাবে, কারণ এটা তো এই লাইনের পরে, স্টাইল লাইনের পরে। হ্যাঁ, আগে স্টাইলের মধ্যে যে কোডগুলো আছে ওগুলো এক্সিকিউট করবে। যেমন ধরেন S6 এ আসলো, S6 এর কালার এখন ব্লু থাকবে। দেখেন ব্লুর পরে রেড হয়ে গেল কেন? এই যে ব্লু পাইলো, প্রথম অবস্থায় ব্লু পাইলো, পাওয়ার পরে এরপরে যখন নিচের লাইনে আসে, এই লাইনে আসে এক্সটার্নাল লিংকটা পাচ্ছে, পাওয়ার পর ও style.css এ যাচ্ছে, এখানে কি পাচ্ছে? কালার কি রেড। যার কারণে এখানকার কালারটাকে কি করে দিচ্ছে? রেড করে দিচ্ছে। মানে এটা হচ্ছে যে আমাদের আপনার কোডের ক্ষেত্রে যেহেতু লাইন বাই লাইন এক্সিকিউট করে, আপনি যে কোডটা আগে লিখতেছেন সেটা আগে এক্সিকিউট হবে, যে কোডটা পরে লিখতেছেন সেটা পরে এক্সিকিউট হবে। এখানে লিংকটাকে যদি আপনি পরে দেন, মানে স্টাইলের পরে যদি লিংক করেন, তাহলে স্টাইলের ভিতর যে কোডগুলো লিখছেন ওগুলো আগে এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হওয়ার পরে স্টাইলের কোডগুলো এক্সিকিউট হবে। তখন যদি সেম কোড থাকে, এই যে S6 এর জন্য এখানেও কোড লিখছি, ইন্টারনালও কোড লেখা হয়েছে, S6 এর জন্য আপনার এই কিসে এক্সটার্নালও কোড লেখা হয়েছে, তখন ওভাররাইট করে দিবে। আর যেহেতু যে কোডগুলো মিলবে না সেগুলো তো ওভাররাইটের বিষয় আসতেছে না। সো কিন্তু আমাদের প্র্যাকটিস হচ্ছে, বেস্ট প্র্যাকটিস হচ্ছে সব সময় এক্সটার্নাল লিংক স্টাইলের উপরে লিখতে হবে, কারণ আমাদের স্টাইলটা হচ্ছে মেইন ফাইল থাকে। আর যখন আমরা ইন্টারনাল লিখি তখন শুধু এই পেজের জন্য কাজ করে। তো সেজন্য আমরা যেটা করব, স্টাইলের উপরে আমাদের কি লিখতে হবে? স্টাইলের উপরে আমাদের এক্সটার্নাল সিএসএস লিংকটা লিখে দিতে হবে, সবসময় এটা করব। তারপর ইন্টারনাল, তারপর হচ্ছে যে কোনো কারণে যদি আমরা ইনলাইন লিখি তাহলে ইনলাইন লিখতে হবে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, দেখি এতটুকু। বুঝতে পারতেছেন? জি স্যার, অনেকটা বুঝে গেছে। জি স্যার, ক্লিয়ার। এবার আসে, এবার বাকি জিনিসগুলোতে আসে। এই জিনিসটা এতক্ষণ ধরে বলছিলাম। এবার হচ্ছে যে সিএসএস সিলেক্টর। আমি কিছুক্ষণ আগে যেটা বলছি, সিএসএস এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টর বলতে বোঝায় যে এগুলা সবগুলা সিএসএস এলিমেন্ট সিলেক্টর। হ্যাঁ, যে ট্যাগের জন্য আপনি সিএসএস লিখবেন, ওই ট্যাগের নাম লিখে যখন আপনি সিএসএস লিখবেন তখন সেটাকে বলা হয় সিএসএস এলিমেন্ট সিলেক্টর। হ্যাঁ, এলিমেন্ট সিলেক্টর। আপনি যদি S3 এর জন্য কোনো সিএসএস লিখতে চান, যদি এলিমেন্ট সিলেক্টর ইউজ করে থাকেন, তখন আপনাকে সিএসএস লেখার সময় লিখতে হবে S3 ডাবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, এবার সিএসএস প্রপার্টিগুলো লিখতে হবে। এই যে প্রপার্টি দেন ভ্যালু। বলেন স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো S3 বা S6 সিএস বলে এর মধ্যে লিখছেন, এরকম যদি ডাবল থাকে তখন আমি কোনটা লিখবো? S6 ডাবল বা? হ্যাঁ, বলতেছি। যখন আমাদের ধরেন এখানে S3, যখন আমরা এরকম সিএসএস সিলেক্টর ইউজ করি S3 এর জন্য, তখন আপনার এই ওয়েব পেজের মধ্যে যতগুলো S6 আছে
সবগুলোর জন্য কিন্তু সেম সিএসএস কাজ করবে। যেমন ধরেন S3 একটা, দুইটা, তিনটা, হ্যাঁ, তিনটাতে কিন্তু সেম কালার, সেম সব কিছু সেম কাজ করবে। এখানে শুধু কালার প্রপার্টি ইউজ করছি, সেজন্য সবগুলার সেম কালার ইউজ করবে। ওই সিএসএস এর ভেতর আপনি যত কিছু ইউজ করেন সবগুলাই কাজ করবে, প্রত্যেকটা HTML ট্যাগের জন্যই কাজ করবে। এই যে দেখেন প্রত্যেকটাতে সেম কালার চলে আসছে না, চলে আসছে। এখন sir. আমি চাচ্ছি জি, যে sir. না এরকম হবে না, আমি চাচ্ছি স্পেসিফিক, যে শুধু এই জি, জি। সেকেন্ড গ্রাফিক্স ডিজাইনটা কালারফুল হবে আর কোনোটাই কালার হবে না, স্পেসিফিক। যখন আমরা কোনো একটা ট্যাগকে, কোনো একটা HTML ট্যাগকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে চাই, কথা বুঝিয়েন, কোনো একটা HTML ট্যাগ বোঝাইতে সেটা H1 হইতে পারে, S2 হইতে পারে, S3 হইতে পারে, P ট্যাগ হইতে পারে, লেভেল ট্যাগ হইতে পারে, ইনপুট ট্যাগ হইতে পারে, সিলেক্ট ট্যাগ হইতে পারে, ইমেজ ট্যাগ হইতে পারে, ট্যাবল ট্যাগ হইতে পারে, TH হইতে পারে। সো কোনো একটা ট্যাগকে যখন আমরা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করি তখন আমরা যে সিলেক্টরটা ইউজ করি সেটা হইতে হয় ক্লাস সিলেক্টর এবং কি অথবা আইডি সিলেক্টর। ক্লাস অথবা আইডির মাধ্যমে আমরা কোনো একটা ট্যাগকে ইউনিকভাবে আইডেন্টিফাই করি। প্রথমে আমি ক্লাসেরটা দেখাই। ক্লাসের মাধ্যমে আমরা কোনো একটা ট্যাগকে ইউনিকভাবে আইডেন্টিফাই করি। সেজন্য আপনাকে কি করতে হবে, আপনি একটা HTML ট্যাগের স্টার্টিং ট্যাগের মধ্যে গিয়ে আপনি স্টার্টিং ট্যাগের মধ্যে আপনাকে লিখতে হবে ক্লাস। ক্লাসের ভেতর আপনি যে কোনো নাম লিখতে পারেন যেটা দিয়ে আপনি এই ট্যাগটাকে আইডেন্টিফাই করবেন। যে কোনো একটা নাম বলতে সেখানে আপনার নাম দিতে পারেন অথবা রিলিভেন্ট নাম লিখতে পারেন যেটা আপনার ওয়েবসাইটের সাথে যায় বা এই কন্টেন্টটার সাথে যায়, সেরকম নাম আপনি রাখতে পারেন। যেমন ধরেন এখানে আমি লিখতেছি যে কি ক্লাস জিডি মানে গ্রাফিক্স ডিজাইন, কথার কথা, এটা আপনি আপনার মতো ইচ্ছা মতো দিতে পারেন। এখন আমি যদি এই জিডির জন্য যদি কোনো সিএসএস লিখি, তাহলে শুধু কিসে এই S3 ট্যাগে কাজ করবে, অন্য দুইটার জন্য কাজ করবে না। এটা ইউনিক করে ফেলছি এখন, মানে ইউনিকভাবে এই ট্যাগটাকে ধরার জন্য আমরা কি ইউজ করতেছি, একটা ক্লাস ইউজ করতেছি। এখানে S3 জন্য কোনো সিএসএস লিখবো না, আপাতত কোনো সিএসএস লিখবো না, বেসিক অবস্থায় কিরকম দেখে আসি, সবগুলা ব্ল্যাক। আমি দ্বিতীয়টার জন্য সিএসএস লিখবো, সেজন্য স্টাইল ট্যাগের ভিতর আমি কি লিখছি, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে জিডি মানে গ্রাফিক্স ডিজাইন। সো আমার অনেকগুলা S3 ট্যাগ আছে আমার ওয়েব পেজের মধ্যে। আমি শুধু স্পেসিফিক কোনো একটা ওয়েব পেজে কোনো একটা স্পেসিফিক ওয়েব পেজের কোনো একটা ট্যাগকে কি করতে চাচ্ছি, ডিজাইন করতে চাচ্ছি। সো এখানে S3 এর জন্য আমাদের যে ক্লাসটাকে আমাদের সিএসএস এ লিখতে হবে। লেখার জন্য যখনই আমরা ক্লাসকে পাবো, এই যে এই ক্লাসটাকে পাবো, তখন সিএসএস এ অবশ্যই লিখতে হবে ক্লাসের জন্য কি ডট, ক্লাসের জন্য কি লিখতে হবে ডট। এরপরে ক্লাসটার নাম কি জিডি, সো তারপর লিখতে হবে জিডি এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কি করব, ক্লাসের প্রপার্টিগুলো লিখবো, মানে সিএসএস প্রপার্টিগুলো লিখবো। এখানে একটা প্রপার্টি লিখতে পারি কালার, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, যে গ্রাফিক্স ডিজাইনটা রেড কালার হয়ে গেছে যে। জি স্যার। সো এটাকে বলা হয় যে ক্লাস সিলেক্টর, এটাকে বলা হয় কি ক্লাস সিলেক্টর। যখন আমরা আমাদের ওয়েব পেজের কোনো একটা ট্যাগকে, কোনো একটা HTML এলিমেন্ট বা কোনো একটা ট্যাগকে যখন আমরা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে যাই, তখন আমরা ক্লাস ইউজ করে থাকি। ক্লাস ইকুয়াল টু জিডি, যে কোনো নাম আপনি দিতে পারেন এবং ওইটার এগেনস্টে যখন আমরা সিএসএস কোড লিখবো
ক্লাসের জন্য, শুধু এই ক্লাসটা লেখার জন্য, এই ক্লাসটার জন্য আমরা ইউজ করব কি জিডি। এই ক্লাসটার জন্য ইউজ করব স্যার ওটা একটা ইউনিক হইতে হবে তাই তো, মানে ডাবল হওয়া যাবে না? না না, নামগুলা ডাবল হইতে পারবে না। না, এখানে যদি এর পরবর্তীতেও যদি সেম ক্লাস রাখে তাহলে ওই এই ক্লাসটার যে ডিজাইন ওইটাই সেকেন্ডটাতে কাজ করে ফেলবে। যদি সেম নাম রাখেন, এই যে ক্লাস জিডি ইকুয়াল টু জি জি জিডি নামটা কিন্তু স্যার। সেম রাখে। ক্লাস তো একটা আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে, এখানে নামটা হচ্ছে মেন। হ্যাঁ, নামটা আপনাকে বেরি করে যে আলাদা আলাদা, এই যে দেখেন সেম হয়ে গেল। কারণ হচ্ছে যে এখানে জিডি নামে দিয়েছেন, জিডি নামে তো অলরেডি যে ক্লাসটা ডিক্লেয়ার করা আছে, যে সিএসএসটা ডিক্লেয়ার করা আছে ওইটাই কাজ করতেছে। এখন যদি বলি, এই যে এই ক্লাসের জন্য আমরা ইউজ করতেছি কি ডট, আর জিডি যে নামটা আছে ওইটার জন্য জিডি ইউজ করতেছি। হ্যাঁ বলেন বলেন কে কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, জন্টু ভাই কিছু বলতে চাচ্ছেন, মেবি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের যেটা বুঝতে চাচ্ছিলাম যে যখন কোনো একটা ট্যাগকে আমরা নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে যাই, তখন আমাদের কি করতে হবে? ক্লাস ডিক্লেয়ার করতে হবে। ক্লাস ইকুয়াল টু জিডি, জিডি মিনস হচ্ছে ওই ক্লাসটার নাম। সো এটা দিয়ে আপনি কি করতে হবে? সিএসএস লিখতে হবে। আর এই জিডিটা আপনি যত জায়গায় বসাই দিবেন তত জায়গায় কি ডট জিডিটা সব জায়গায় কাজ করবে। হ্যাঁ, এখন আসি সেম জিনিসটা আমরা ক্লাস দিয়েও করতে পারি, মানে একটা নির্দিষ্ট ট্যাগকে আইডেন্টিফাই করার জন্য আমরা ক্লাসের মাধ্যমেও করতে পারি, আইডির মাধ্যমেও করতে পারি। যখন একদম নতুন ছিল তখন আইডির মাধ্যমে করতো, বর্তমানে সবগুলা ক্লাসের উপর ডিপেন্ড করে, আইডির মধ্যে তো ডিপেন্ড করে না। সো যদি আপনি আইডি হিসাবে যদি কি করতে চান, কোনো একটা ট্যাগকে আইডেন্টিফাই করতে চান, তখন শুধু লিখতে হবে কি আইডি, তখন শুধু লিখতে হবে আইডি, সরি আইডির জায়গায় জিডি হয়ে যাচ্ছে, আইডি। সো আইডির জন্য আমাদের কি করতে হবে? এই যে ক্লাস, আচ্ছা আইডি ইকুয়াল এখানে ইউজ করবো জিডি অথবা জিডি ওয়ান, কথা হ্যাঁ, আইডি ইকুয়াল জিডি ওয়ান। সো এখানে যদি আমি কি লিখি, আইডির জন্য ক্লাসের জন্য আমরা লিখছি কি ডট, আর আইডির জন্য আমাদের লিখতে হবে হ্যাশট্যাগ, আইডির জন্য আমাদের লিখতে হবে হ্যাশ, তারপর হচ্ছে যে জিডি আইডিটার নাম জিডি ওয়ান, তারপর হচ্ছে যে হ্যাশ জিডি ওয়ান, তারপর হচ্ছে আরেকটা লিখবো, এখানে লিখবো যে ওর নাম, যে ক্লাসটা করেছে, তো এখানে জিডির জন্য আমরা কি লিখবো? এখানে জিডির জন্য আমরা যেটা লিখবো যে ধরেন কালার লিখে যদি আমরা কি করি, যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, ধরেন ব্লু কালার, ব্লু কালার ইউজ করে কন্ট্রোল এস করতেছি। এতটুকু বুঝতে পারছেন? এখানে ব্লু কালার দিচ্ছি না, সেজন্য কি হয়ে গেছে, এটা ব্লু কালার হয়ে গেছে। বুঝতে না পারলে এটার কালার চেঞ্জ করে দিচ্ছি।
এই যে গ্রাফিক্স ডিজাইন, সরি ডিজিটাল মার্কেটিং বলতেছি, গ্রাফিক্স ডিজাইন কালারটা কি হয়ে গেছে, ব্লু কালার, পিঙ্ক কালার হয়ে গেছে। গ্রাফিক্স ডিজাইনটা কি পিঙ্ক কালার টাইপের হয়ে গেছে। সো যখন আমরা কোনো স্যার বলেন। স্যার এর মানে কি মানে স্টাইল শিটের মধ্যে আমরা চাইলে কোনো একটা টপিককে মানে আইডি দিয়েও কল করতে পারি, আবার হচ্ছে ক্লাস দিয়েও কল করতে পারি। এতক্ষণ পর্যন্ত যা বলছি ততটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এবার হচ্ছে যে আইডি, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরটা হচ্ছে যখনই আপনি ইউনিভার্সাল সিলেক্টর বলবেন, ধরেন আমি বলতেছি ইউনিভার্সাল সিলেক্টর, ওকে, সবগুলোর জন্য কাজ করবে, সবগুলা পেজের জন্য, সবগুলা টেক্সটের জন্য কাজ করবে। মনে করেন আপনার ফ্রেন্ড বলতেছি, ইউনিভার্সাল সিলেক্টর বলতে আপনার একটা ওয়েব পেজের মধ্যে যতগুলা পি ট্যাক্স আছে, একটা ওয়েব পেজের মধ্যে যতগুলা টেক্সট আছে, পি বলেন, H1 বলেন, H2 বলেন, সবগুলার একটা নির্দিষ্ট কি হয়ে যাওয়া, একটা নির্দিষ্ট কালার ইউজ করা, হ্যাঁ, ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে থাকে, সেজন্য সেটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। আমরা ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে ইউজ করে থাকি @ ধরেন টেক্সট অ্যালাইন সেন্টার কালার ব্লু। যেমন ধরেন আমি ইউনিভার্সাল সিলেক্টর লিখবো, এখানে যদি এসে আমি যদি কি লিখে দিই, শুধু এখন পর্যন্ত মানে আমাদের ইউনিভার্সাল ট্রুথ জন্য আমাদের প্রথমে লাগবে যে @ এখনো পর্যন্ত আমাদের সবগুলা টেক্সট লেফটের দিকে, তাই না? আমি যদি আমাদের পেজটা একটু করে দেখি, আমাদের পেজটা যদি একটু করে দেখে আসি, আমাদের এগুলো সব লেফটে। চাইলে আমরা কি করে দিতে পারবো, সেন্টার করে দিতে পারি ইউনিভার্সাল ইয়ার মাধ্যমে, ইউনিভার্সাল টেক্সটের মাধ্যমে। এখানে যদি বলি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার। এবার একটু করে দেখি, এই যে দেখছেন সবগুলা টেক্সট সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আপনি এই ওয়েব পেজের মধ্যে যতগুলা টেক্সট আছে সবগুলা কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। ক্লিয়ার? এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, সরি ইউনিভার্সাল সিলেক্টর। এটাকে বলা হয় স্যার আমি শুধুমাত্র ওই যে হেডলাইনটা সেন্টার করতে চাচ্ছি, বাকি সব লেফটই থাকবে। তখন আপনি তো আলাদা পি ট্যাগ ইউজ করবেন, যে H2 ট্যাগের জন্য এখানেই লিখবেন টেক্সট অ্যালাইন সেন্টার। হ্যাঁ, এই যে এখানে লিখবেন টেক্সট অ্যালাইন সেন্টার বা টেক্সট অ্যালাইন। এটা এর ভিতরে যখনই আপনি স্টার দিচ্ছেন, সেটা সবগুলা ট্যাগ ইয়ার জন্য কাজ করবে, সবগুলা HTML ট্যাগের জন্য কাজ করবে, সবগুলোর জন্য কাজ করবে বলতে বোঝাচ্ছি এই টেক্সট অ্যালাইনটা শুধুমাত্র টেক্সট রিলেটেড হয়তো CSS প্রপার্টির জন্য কাজ করে। হ্যাঁ, এটা তো কোনো ইমেজকে সেন্টার করতে পারবে না, ইমেজ তো একটা টেক্সট না, তাই না? তো এটা যতগুলা টেক্সট রিলেটেড আপনার আছে, HTML ট্যাগ আছে, সেগুলাতে কাজ করবে এটা। ইউনিভার্সাল সিলেক্টর মানে আপনার ওয়েব পেজে যতগুলো আছে, সেটা পি ট্যাগ হইতে পারে, H2 ট্যাগ হইতে পারে, টেক্সটের যত ট্যাগ আছে সবগুলাতে আপনার এই CSS প্রপার্টিটা কাজ করবে। আর যখন আপনি যদি স্পেসিফিক করতে চান, তখন তো আপনার স্পেসিফিক করার জন্য এখানে আপনি কি ধরতেছেন, ক্লাস ধরে, আইডি ধরে, শুধু ওই জিনিসটাকে চেঞ্জ করতেছেন, তাই না? আপনি এখানে ক্লাসে জিডি দিচ্ছেন, জিডি দিয়ে এখানে বলতেছেন গ্রাফিক্স ডিজাইন, তাই না? গ্রাফিক্স ডিজাইন বলতেছেন, গ্রাফিক্স ডিজাইনের ট্যাক্সটা এখন কি সবগুলো সেন্টার। হ্যাঁ, আপনি যদি এখানে যদি আবার যদি CSS লিখেন GD1 এর জন্য টেক্সট অ্যালাইন, যদি আপনি লিখেন যে টেক্সট অ্যালাইন
টেক্সট অ্যালাইন যদি লেফট বলে দেন, স্যার হয়নি হ্যাঁ কি হয় নাই? এখন এখন ঠিক আছে স্যার। টেক্সট অ্যালাইন যদি লেফট করে দেন তাহলে কি হচ্ছে দেখেন, এই গ্রাফিক্স ডিজাইনটা লেফটে চলে আসবে। কেন চলে আসবে? আমাদের প্রথম ইউআরএল এখানে যখন যাচ্ছে তখন ইউনিভার্সাল হিসেবে পাচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, ও সেন্টার করলো, করার পর যখন নিচে আসছে স্পেসিফিক হয়ে গেছে। আর জিডি ওয়ানের জন্য আপনি ওই ইয়ারটাতে সিএসএস প্রপার্টিটাতে আপনি আবার লিখে দিচ্ছেন যে কি টেক্সট অ্যালাইন লেফট, মানে প্রথম অবস্থায় সেন্টার ছিল ওইটাকে আপনি আবার লেফটের দিকে পাঠাই দিচ্ছেন। বুঝতে পারছেন? সো জি স্যার। এখন হচ্ছে যে এখানে 4টা সিলেক্টর আছে। সহজ ভাষায় যদি বলি, আমি একটু রিভিউ করি। 4টা সিলেক্টর আছে। 4টা সিলেক্টরের মধ্যে প্রথম সিলেক্টর হচ্ছে HTML এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টরকে বলতে বোঝায় যে যখন আপনি ট্যাগের নাম দিয়ে কোনো সিএসএস লিখবেন, যেমন S2 ট্যাগ, S3 ট্যাগ, এভাবে ট্যাগ ধরে যখন কোনো সিএসএস লিখবেন তখন সেটাকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর। আর যখন কোনো ট্যাগকে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার জন্য কোনো ক্লাস বা আইডিকে ধরে আপনি কোনো সিএসএস লিখবেন তখন তাকে বলা হয় সিএসএস সিলেক্টর। হ্যাঁ, সরি, ক্লাস সিলেক্টর বলা হয়। ক্লাসের জন্য আমরা সিএসএস এর ক্ষেত্রে ডট ইউজ করতে হবে, তারপর ক্লাসের নাম দিয়ে আপনি এর ভিতরে ডাবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি সিএসএস লিখবেন। আর যদি আইডি হয়, আইডির জন্য আপনি কি লিখবেন? হ্যাশট্যাগ লিখবেন এবং এর ভিতরে কি আপনি সিএসএস লিখতে পারবেন। এবং আরেকটা আছে ইউনিভার্সাল কি সিলেক্টর, যেটাতে হচ্ছে স্টার দিয়ে আপনি ডাবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে কোনো কোড লিখতে পারবেন, কিন্তু ওই কোডটা যদি স্পেসিফিক যদি কোনো ট্যাগের জন্য লেখা না থাকে তাহলে ওই জায়গায় ওভাররাইট করবে না, সবগুলাতে কাজ করবে আর কি। ইউনিভার্সাল সিলেক্টর বুঝলে সবগুলাতে কাজ করবে। ওকে, মাসুম বিল্লাহ দিয়ে দিব না। এই সিলেক্ট এবার বুঝতে পারছেন আমার কথাগুলো? সিএসএস সিলেক্টর বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার ক্লিয়ার। ওকে, এখন আমি আসি যে আমি তো এখানে শুধু কালার হিসেবে রেড লিখতেছি, ব্লু লিখতেছি, কালারের নাম লিখতেছি। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে নতুন যারা, ভাই শুধু ওকে আমি কালারের নাম লিখবো, আমার তো এত নাম মুখস্থ নেই, তাই না? এখানে আমি আমার বিভিন্ন ধরনের কালার আমি ইউজ করতে যাচ্ছি। শ্যাডো টাইপের হোক, আবার হালকা টাইপের, লাইট টাইপের কালার, ডার্ক টাইপের কালার ইউজ করতে যাচ্ছি। সো এটা আমি কিভাবে পারবো? আমি তো যদি নাম বলতে চাই আমি তো 2-4টার নাম জানবো না, তাই না? সো এটা কিভাবে করবো? আমরা কালার কোড ইউজ করতে পারি। আমরা কি ইউজ করতে পারি? আমরা চাইলে এই কোডের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে আমরা নেম ইউজ করতে পারি। কালারের নেম ইউজ করতে পারি, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, তারপর হচ্ছে যে পিঙ্ক, হ্যাঁ, লাইট গ্রে, হ্যাঁ, এই ধরনের কালার নেম ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি? কালার হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড প্রথমে হ্যাশ থাকবে, 6 ডিজিটের একটা কোড থাকবে, ওইটাকে হেক্সাডেসিমাল কোড বলে। এরপরে আমরা ইউজ করতে পারি RGB কোড। সো আমরা এখন দেখব। এখন আপনাদের কথা আসতে পারে, আমার তো এতগুলা কালার মুখস্থ নাই, মুখস্থ করারও দরকার নাই, আপনি গুগল করবেন। এখান থেকে গিয়ে আরেকটা কথা আসতে পারে যে ভাই আমি কি তাইলে হেক্সাডেসিমাল কোডগুলা কি মুখস্থ করব, বা এগুলো আমি কোথা থেকে পাবো? তো আপনাকে কিছুই করতে হবে না, আপনি গুগলে আসবেন, লিখবেন যে কালার কোড। হ্যাঁ, কালার কোড লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটগুলো আসবে, এই যে প্রথম একটা ওয়েবসাইট আসছে HTML কালার কোড, এটাতে যান। এটাতে যাওয়ার পর আপনি অনেকগুলা কালার খুঁজে পাবেন, দেখতে পাবেন। এই যে আপনি এখান থেকে যখন এই পয়েন্টটাকে আপনি করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন অথবা মুভ করবেন, দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে, এখানে হেক্সাডেসিমাল কোড চেঞ্জ হচ্ছে, এখানে RGB কোড আছে। এখন আপনার যেটা দরকার সেটা আপনি নেবেন। ধরেন যে আমার এই কালারটা একদম দরকার, আমি এখান থেকে আমি চাচ্ছি যে কালারে হেক্সাডেসিমাল কোড বসাবো। এখান থেকে কালার কোডটা কপি করে নিব। কপি করে নিয়ে আপনার এখানে যেটাতে বসাইতে চাচ্ছেন, ধরেন S6 এর জন্য বসাবো।
হেক্সাডেসিমাল কোডটা বসাই দিলাম। হেক্সাডেসিমাল কোড বসানোর পরে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এটা একটা করতে পারি, একভাবে আমরা কোড লিখতে পারি। আরেকটা হচ্ছে যে RGB কালার কোড, মনে করেন এখান থেকে আমি আরও কালার আছে, এই কালারটা নিলাম, নেওয়ার পর এখানে হেক্সাডেসিমাল কোড আছে, আমি চাচ্ছি RGB কালার কোড নিতে, এই RGBটা নিব, RGB কালার কোড, এখানে RGBটা নিব, নেওয়ার পর ধরেন যে আমরা এখানে এখানে কি করব, ধরেন যে GD1 এর জন্য ধরেন আমরা কি করব, RGB কোড লিখব। RGB কোড লেখার জন্য লিখব যে RGB, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওই যে কোডটা কপি করে নিয়ে আসলাম ওইটা দিয়ে দিব। দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে যে। তাহলে আমরা কি করতে পারি, কালার প্রপার্টিতে আমরা চাইলে কালারের নেম ইউজ করতে পারি, কালারের হেক্সাডেসিমাল কোড ইউজ করতে পারি, অথবা কালারের RGB কোড ইউজ করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন? ইয়েস স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, এখন আমি হ্যাঁ, স্যার, clear। আরো প্রপার্টি নিয়ে কাজ করব। আমরা শুধু এতক্ষণ শুধু কালার নিয়ে কথাবার্তা বলছি, এখন আরো প্রপার্টি নিয়ে কাজ করব। সেজন্য আমরা HTML এ যাব, HTML এর W3 স্কুলে যাব। W3 স্কুলের থেকে আমরা কিছু ওইখান থেকে কিছু প্যাটার্নে মানে ওই সিরিয়ালে আমরা কিছু জিনিস আগাবো। এখান থেকে আমরা এগুলা পড়ে ফেলছি। যে কালার নিয়ে কথাবার্তা যদি বলি আরেকটু, যে আমরা এখানে কালারের নেম ইউজ করতে পারি। এখন শুধু কালার, যদি কালার বলি, শুধু কালার বলিস, তখন আমরা শুধু টেক্সট কালারকে বোঝাই। আর যখন ব্যাকগ্রাউন্ড কালার বলবো তখন টেক্সট বলেন, ইমেজ বলেন, ইমেজ না টেক্সট বলেন, কোনো একটা ট্যাবলের কালার বলেন, সবগুলার কালার আমরা চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি যদি এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাই, যে আমাদের কি দেখাচ্ছে, এই ইমেজটার যদি ব্যাকগ্রাউন্ড কালার, এই পি ট্যাগের যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের এখানে পি ট্যাগ কোথায়, পি ট্যাগটা কোথায় লিখছি, যে এখানে পি ট্যাগের জন্য আমি এখানে যদি কি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে লাইট গ্রে নাম লিখবো, অথবা আমি ইয়া করে দেব যদি না পাই, লাইট গ্রে। এই যে লাইট গ্রে দেখছেন, ব্যাকগ্রাউন্ড কালার যখন বলছি তখনই ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ড কালারও ঠিক আমরা কি ইউজ করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা হেক্সাডেসিমাল কোড ইউজ করতে পারি। এই ব্যাকগ্রাউন্ড কালারে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাতে আমরা কি করতে পারি, RGB কোড ইউজ করতে পারি। হ্যাঁ, RGB কোড ইউজ করতে পারি। এখন আমরা একটু করে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার গেল, টেক্সট কালারের জন্য আমরা শুধু কালার ইউজ করব। এখন যদি আমরা বর্ডার দিতে চাই, আমরা কি করতে চাই, CSS বর্ডার ইউজ করতে চাই। যদি আমরা কোনো একটা টেক্সটের চারিদিকে, কোনো একটা ইমেজের চারিদিকে বলেন, কোনো একটা বাটনের চারিদিকে যদি আমরা বর্ডার ইউজ করতে চাই, তাহলে কি করব, ধরেন আমি একটা কি নিলাম, এই যে ট্যাগ, এই পি ট্যাগের চারিদিকে যদি বর্ডার ইউজ করতে চাই, তাহলে আমাদের যে প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বর্ডার প্রপার্টি। বর্ডার প্রপার্টির মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে সাইজ কত, মানে ডেপথে কত, মোটাতে কত। আপনি 2 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল যা ইচ্ছা দিতে পারেন। ধরেন আমি 2 পিক্সেল দিলাম। এবার বর্ডারটা কি ডটেড হবে, মানে ডট ডট টাইপের হবে, নাকি সলিড হবে, নাকি অন্য কোনো প্যাটার্নে হবে, সেটা আপনি বলে দিতে পারেন। ধরেন আমি বলে দিচ্ছি যে সলিড। এবার হচ্ছে যে কালার, বর্ডারের কালার কিরকম হবে, বর্ডারে কালার কিরকম হবে। স্যার সলিড বানানটা স্যার ঠিক আছে? ঠিক হয়নি। বর্ডারের কালার কিরকম হবে,
ধরেন আমরা বর্ডারে কালার বলবো যে ধরেন ব্ল্যাক, বর্ডারের কালার ব্ল্যাক। এবার আমরা যদি একটু করে দেখে আসি কীরকম হচ্ছে। পি ট্যাগের চারিদিকে আমাদের কি হবে, ব্ল্যাক কালারের বর্ডার হবে। এই যে দেখছেন ব্ল্যাক কালারের বর্ডার হয়েছে। আমরা চাইলে আরও কিছু কাজ করতে পারি। এখন এই বর্ডার বলা অর্থ হচ্ছে চারিদিকে বর্ডার হবে, মানে যে অবজেক্ট পি ট্যাগ, এটা তো একটা ধরেন অবজেক্ট টাইপের, যদি ধরেন এটার চারপাশে বর্ডার হবে। ইমেজ, এটার চারপাশে বর্ডার হবে। একটা হাইপার লিঙ্ক, এটার চারপাশে আপনি বর্ডার দিতে পারেন। একটা বাটন ক্রিয়েট করেন, এটার চারপাশে আপনি বর্ডার ইউজ করতে পারেন। সো সব কিছুর মধ্যে আপনি বর্ডার ইউজ করতে পারবেন। যদি আমি দেখাই আরেকটু বোঝার সাথে, আরেকটু যদি বোঝাই, আমি ধরেন একটা কি নিলাম, ইমেজ নিলাম। সো ইমেজ নেওয়ার জন্য আমি এখন একটু করে প্রফেশনালভাবে কাজ করতেছি, মানে বেসিক থেকে আস্তে আস্তে আর একটু সাজিয়ে নিচ্ছি। এখানে সিএসএস এর জন্য সিএসএস ফোল্ডার ক্রিয়েট করছি। ঠিক সেম ইমেজ যখন রাখবো, তো ইমেজের জন্য একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করব। কারণ হচ্ছে আমার ধরেন 10টা 50টা 100টা 1000টা ইমেজ থাকতে পারে। ওগুলো যদি এভাবে বাইরে যদি ইমেজগুলো রাখি, এখানে যদি বাইরে রাখি তাহলে হজবরল অবস্থা হবে না। ইমেজ প্লাস হচ্ছে আবার HTML ফাইল একটা আরেকটা খুঁজে নিতে অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা ইমেজের জন্য আলাদা ফোল্ডার ক্রিয়েট করব এবং ওইটার মাধ্যমে ওই ফোল্ডারের ভিতর ইমেজগুলো রাখবো যেন আমাদের পরবর্তীতে সহজে খুঁজে নিতে পারি। সো আমি একটা ফোল্ডার করতেছি -3-তে, আরেকটা ফোল্ডার নিউ ফোল্ডার, এই ডিলিট করে দিই। -3-তে আরেকটা করতেছি, সেটা হচ্ছে নিউ ফোল্ডার। এখানে লিখবো যে ইমেজ। তো ইমেজ লিখলাম, এই যে ইমেজ চলে আসছে। ইমেজের মধ্যে আমি ইমেজ রাখবো। ইমেজের মধ্যে কি করব, আমি ইমেজ রাখবো। এই যে এখানে একটা ইমেজ আছে ব্যানার নামে, সো এই ইমেজটাকে কপি করি। কপি করলাম, -2-তে গেলাম। ইমেজটাকে আমরা কি করব, -2 না, -3-তে আমরা ইমেজ ফোল্ডারে রেখে দিব ইমেজটাকে। এবার এই ইমেজটাকে কি করব, আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবো। আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে যে img ইমেজ ট্যাগ src সোর্স কোথায়, সোর্স ফাইলটাও কোথায়, ইমেজটা হচ্ছে যে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে, এর কি নামে আছে, banner.jpg নামে আছে, banner.jpg নামে আছে। সো banner.jpg নামে আছে। তাহলে একটু দেখে আসি ইমেজটা কিরকম আসতেছে। এই যে ইমেজটা আসলো। আমরা চাইলে এই ইমেজের চারিদিকেও বর্ডার করতে পারি। কিভাবে, ইমেজ ট্যাগটাকে ধরে ওইটার জন্য এগেনস্টে আমরা কি লিখলে, সিএসএস কোড লিখলে ইমেজ, এখানে লিখবো যে বর্ডার টু পিক্সেল solid gray এই যে দেখছেন কালার হয়ে গেছে। যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, গ্রে দিচ্ছি সেজন্য বোঝা যাচ্ছে না, ব্ল্যাক দিলাম।
এই যে চারিদিকে বর্ডার হয়ে গেল। এখন আমরা চাইলে আরও কিছু কাজ করতে পারি। আমি চাইলে স্পেসিফিকভাবে বর্ডারটাকে শুধু বর্ডার চারিদিকে বর্ডার করব না, আমার ইচ্ছা হচ্ছে বর্ডার লেফট হবে, আমার ইচ্ছা হচ্ছে বর্ডার টপ হবে, আমার যেদিকে ইচ্ছা ওইদিকে বর্ডার অ্যাড করতে পারি। যখন আমি চারিদিকে বর্ডার দিব তখন আমরা শুধু লিখব যে বর্ডার, হ্যাঁ। আর যখন আমরা স্পেসিফিকভাবে কোনো একটা সাইটকে বলে দিব, উল্লেখ করব, তখন আমরা ওই সাইডের নামটাই বলে দিব। যেমন বর্ডার, যদি এখানে বর্ডার যখন বলতেছি তখন 4টা সাইডে কি হচ্ছে বর্ডার হবে। আর যদি বলে দিই বর্ডার টপ, শুধু বর্ডারটা কোথায় শো করবে, টপে শো করবে, আর বাকিগুলোতে কাজ করবে না। এই যে দেখেন বর্ডারটা উপরে শো করতেছে টপে। আমি যদি বলে দিই যে বর্ডার লেফট, আচ্ছা এখানে করি, এখানে করলে আরো বেশি বুঝতে পারেন। বর্ডার টপ যখন বলতেছি উপরের বর্ডারটা হারাই যাচ্ছে। দেখছেন উপরে বর্ডারটা, বর্ডার টপ বলতে উপরে বর্ডারটা চলে যাচ্ছে। আপনি যদি বর্ডার বটমে করেন তাহলে নিচেরটা চলে যাবে, বর্ডার লেফট করলে লেফটেরটা চলে যাবে, বর্ডার রাইট করলে রাইটেরটা চলে যাবে, হ্যাঁ। যখন আমরা একটা বর্ডার যদি বর্ডার দিই তাহলে কোনো একটা অবজেক্টের চারিদিকে বর্ডার হইতে থাকে। এরপরে কি আসতেছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস মিনস হচ্ছে যে আমি চাচ্ছি যে এই বর্ডারটার চারিদিকে এখানে স্কোয়ার টাইপের না এই বর্ডারটা, এই ডিজাইনটা আমি চাচ্ছি এটা সার্কেল না পুরোপুরি, আমি চাচ্ছি যে এটা হাফ সার্কেল করে রাখবো, হ্যাঁ। তো সেজন্য ও আমাকে হাফ সার্কেল করে হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলেন। না আমাদের এখানে বর্ডার, আমি যেটা বলতেছি বর্ডার রেডিয়াসের আমরা কি করব, বর্ডার রেডিয়াস করব, হ্যাঁ। বর্ডার রেডিয়াসের জন্য যখন আমি বর্ডার বলতেছি তখন চারিদিকে বর্ডারটা আসতেছে, এবং এখানে কি হচ্ছে চারিদিকে বর্ডারটা আসতেছে এবং এটা স্কোয়ার। আমি চাচ্ছি যে এই বর্ডারটাকে কি রাউন্ড করব, রাউন্ড শেপে করব, তখন আমার ইউজ করতে হবে বর্ডার রেডিয়াস। এবং বর্ডার রেডিয়াস প্রপার্টিটা যখন আমরা ইউজ করব, বর্ডার রেডিয়াস প্রপার্টিটা যখন আমরা ইউজ করব তখন আমরা আমাদের এই শেপটা কি হয়ে যাবে, আমাদের পছন্দ মতো আমরা এই শেপটাকে কি করতে পারবো, সার্কেল করতে পারবো। সার্কেল না আসলে মূলত ওই যে কার্ভ টাইপের করতে পারবো কর্নারগুলোকে। যেমন ধরেন আমি 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেলের এদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন। তো এই ধরনের ডিজাইন যদি আনতে চাই এটাকে আরও বাড়াই দিন, এটাকে ধরেন যে 70 পিক্সেল দেন, তাহলে দেখেন আরও কী রকম চেঞ্জ হচ্ছে, এই যে। সো আমরা যখন কোনো বর্ডারকে এখানে আরেকটা সিএসএস প্রপার্টি নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে বর্ডার। শুধু যখন বর্ডার বলি তখন চতুর্দিকে বর্ডার ক্রিয়েট হয়, আর আমরা চাইলে স্পেসিফিকভাবে বর্ডার ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার বটম। এবং আমরা চাইলে ওই বর্ডারটাকে কি করতে পারি, ওই অবজেক্টটাকে আমরা সার্কেল টাইপের করতে পারি বর্ডার রেডিয়াসের মাধ্যমে। দেন আমরা যে সিএসএস প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। ক্লিয়ার? জি স্যার। এই ছিল বর্ডার নিয়ে কথাবার্তা, সব কালার নিয়ে কথাবার্তা হচ্ছে যে এবার আমরা কাজ করব ব্যাকগ্রাউন্ড নিয়ে। আমরা প্রথম অবস্থায় দেখাইছি যে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দেখাই নেই। আমরা চাচ্ছি যে কোনো এক, আচ্ছা এটাতে দেখাইছি ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিব, ব্যাকগ্রাউন্ড অন্যান্য কিছু ইয়াগুলো কিভাবে ইউজ করব। আমরা যখন ধরেন ব্যাকগ্রাউন্ড কালার বলতেছি স্পেসিফিক কোনো একটা ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার বলতেছি, এই পি ট্যাগের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিছি যে লাইট গ্রে। সো এটার ব্যাকগ্রাউন্ডটা কি দেখাচ্ছে, লাইট গ্রে দেখাচ্ছে। আমি চাইলে এখানে একটা ইমেজ ইউজ করতে পারি, এখানে একটা কি
ইমেজ ইউজ করতে পারি কিভাবে? আমি ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় বলবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে হচ্ছে ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল সেমিকোলন, এখানে ভিতরে ডাবল কোটেশনের ভিতরে লিখবো যে আমাদের কি ইমেজ ট্যাগের ভিতরে, ইমেজের ভিতরে কি আছে, ইমেজের ভিতরে ব্যানার ডট জেপিজি ফাইলটা আছে, ইমেজের ভিতর ব্যানার ডট জেপিজি ফাইল আছে। এখন আমাদের শো করবে না ইমেজটা, কিন্তু যদি আমরা দেখাই, দেখেন ইমেজটা কিন্তু এখন শো করবে না, এই যে ইমেজ শো করতেছে না। তার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখন এতটুকু বুঝেন, ডাবল ডট স্ল্যাশ, হ্যাঁ ডাবল ডট স্ল্যাশ, দেখছেন এখানে ইমেজ শো করছে যে। সো আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নিয়ে আসতে চাই, তখন সিএসএস এর মধ্যে নিজে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিজে লিখে তারপর আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন কি হবে, ঝামেলা হবে না। আর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার পরে এখানে আমি কি বলতেছি, ইমেজ স্ল্যাশ ব্যানার ডট জেপিজি, আর স্ল্যাশ দিয়ে ডট ডট, দুইটা ডট ডট দিয়ে রাখবেন, কারণ যদি নতুন বউ হয় দুইটা আপনার যখন দুইটা ডট ডট না দেন তাহলে কি ইমেজটা আপনার প্রপারভাবে শো করবে না। যদি ব্যানারের মধ্যে এটা না দেন, মানে নতুন ফোল্ডার যদি ক্রিয়েট করি তাহলে হবে না। বর্তমানে আপনারা এটা জেনে রাখেন যে ডট দুইটা দিয়ে দেন স্লাইস দিবেন, স্লাইস দিলে আপনাদের এটা কাজ করবে। যেমন ধরেন আমার এখানে আসছে, ওইটা কাজ করতেছে। ওকে, এখন আমার এখানে যদি ইমেজটা যদি ছোট হয়, এখানে দেখেন ইমেজটা এখানে শেষ হয়েছে, দেন এখান থেকে আরেকটা নতুন ইমেজ শুরু হয়েছে। সেটা যদি আমার এখানে যদি কন্টেন্টটা বড় হইতো তাহলে বোঝা যাইতো। আমি আর একটু বড় করি কন্টেন্টটা, আর একটু কপি পেস্ট করি কন্টেন্টগুলা। এই যে দেখেন এখান থেকে এতটুকু শুনতেছেন আপনারা? জি স্যার, শুনতেছি। এই যে এখান থেকে এতটুকু ইমেজটা আসছে, এরপর আবার রিপিট হয়েছে, এই ইমেজটা বারবার রিপিট হচ্ছে। সো একটা ইমেজকে যখন আপনি রিপিট করতে চাচ্ছেন না, ছোটো ইমেজের ক্ষেত্রে বারবার রিপিট হয়ে যায়, সো তখন আপনাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা সিএসএস আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, আপনাকে লিখতে হবে নো রিপিট, হ্যাঁ ওইটা লিখে দিতে হবে, ওই সিএসএসটা লিখে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট লিখতে হবে কি নো রিপিট। তাহলে দেখেন এই যে এই ইমেজটা এতটুকু আসছে, এদিকে কি খালি, কারণ হচ্ছে যে ইমেজটা এতক্ষণ ধরে কি হয়েছে আপনার কি বলে রিপিট হয়েছে। আমি চাইলে আরো দুইটা আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট আর রিপিট এক্স। রিপিট এক্স মিন্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আপনার ইমেজটা রিপিট করতে চাচ্ছে, আরেকটা হচ্ছে রিপিট ওয়াই অ্যাক্সিস বরাবর আপনার ইমেজটা কি হইতে থাকবে, রিপিট হইতে থাকবে। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর আপনার ইমেজটা রিপিট হইতে থাকবে। তাইলে কি গেল, এখন আমার কথা হচ্ছে যে আমার ইমেজটা তো এত বড়, যদি আরও ছোটো ইমেজ হইতো, আমি চাচ্ছি যে ফুল উইথ জুড়ে ইমেজটা থাকবে, আমি চাচ্ছি কি ফুল উইথ জুড়ে ইমেজটা থাকবে, আমার কন্টেন্টের ফুল উইথ জুড়ে ইমেজটা থাকবে। তখন আমাকে কি লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি লিখবো যে কাবার, ব্যাকগ্রাউন্ড সাইজ যখন কাবার লিখবো, আমার ওয়েবসাইট মানে আমার কন্টেন্টের ফুল উইথ জুড়ে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা শো করবে। এখন এদিকে খালি না, এগুলো তো শো করবে, এই যে দেখেন ফুল উইথ জুড়ে আছে। তাহলে কি আমি যদি আবার বলি, ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আনতে চান আপনি ইউআরএল লিখতে হবে, ডাবল কোটেশনের ভিতরে আপনি ইমেজের ফোল্ডারের নাম লিখবেন এবং আপনি ইমেজের নাম লিখবেন এবং স্লাইস ফরওয়ার্ড স্লাইসে দুইটা ডট দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, মানে আপনার যখন ছোটো ইমেজ হবে তখন ইমেজটা ফুল আপনার ফুল কম্পিউটার স্ক্রিনে ফুল কম্পিউটার স্ক্রিন ফিল আপ করার জন্য ওই ইমেজটাও রিপিট হইতে থাকে, বারবার আসতে থাকে।
সো আমরা কি করব, তখন নো রিপিট করে দিব। আমি ওইরকম চাই না, একটা ইমেজটা বারবার রিপিট হোক, এটা চাই না। আপনি যদি চান দিতে পারেন, কিন্তু আমরা এরকম দিই না। আবার আপনি যদি চান কোনো কারণে একটা ইমেজকে রিপিট করাইতে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তখন আপনাকে অবশ্যই রিপিট এক্স দিতে হবে। আপনার একটা ইমেজকে রিপিট করাইতে হবে ধরেন ওয়াই অ্যাক্সিস বরাবর, তখন রিপিট ওয়াই দিলে তখন ওইটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর রিপিট হইতে থাকবে। এখন যখনই আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিলাম, তখন ধরেন আমার ইমেজের যে সাইজটা অতটুকু হয়ে গেল, ধরেন আমার ইমেজের সাইজটা এতটুকু পর্যন্ত আছে, এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত আছে ধরেন, তখন এতটুকু শো করবে, বা এতটুকু পর্যন্ত ছিল এতক্ষণ ধরে এতটুকু শেষ করবে। আমি চাচ্ছি যে ফুল উইথ জিরো ইমেজটা নিয়ে আসতে, তখন আমি ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে যে কাভার। ব্যাকগ্রাউন্ড সাইজ কি হবে, কাভার। আচ্ছা, আরেকটা সিএসএস প্রপার্টি আছে। আমি চাইলে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড করে দিব। ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে ফিক্সড করে দিতে পারবো। তার জন্য আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যদি ফিক্সড করে দিই, ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড। কন্টেন্টটা কিন্তু কি হচ্ছে, যাচ্ছে যে কন্টেন্টটা কি হচ্ছে পি ট্যাগটা কি হচ্ছে, স্ক্রল হচ্ছে, এবং ইমেজটা কিন্তু ফিক্সড না। এই কথা বলেন, আপনারা ঘুমাচ্ছেন মনে হয়। জি স্যার। ভিডিওতে আসেন সবাই, ভিডিও অন করেন। রাফিউল ইসলাম ঘুম থেকে উঠে বসে গেছেন জানা, শুনতেছেন আপনার কথা, ঘুম থেকে উঠে বসে গেছেন যে স্যার বলছে তাড়াতাড়ি আসি, বসে যায় এদিকে। আচ্ছা, লিখতেছেন না? ওকে, এখানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড। দেখেন ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড। এই মোবাইল দেখেন এখানে ওই ইমেজের হ্যান্ড আছে, ওইটা দেখেন ওইখানে ফিক্সড, শুধু স্ক্রলিং হচ্ছে। যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ডটাকে ফিক্সড করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ ফিক্সড। এগুলা হচ্ছে যে সবগুলা সিএসএস। ওকে, এগুলো এখানে সব আছে, আমি যেগুলো বলছি এখান থেকে একটু রিড করে নেবেন। আমারটা দেখার সাথে সাথে এখান থেকে একটু রিড করে নেবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কীরকম হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজে আমি দিচ্ছি কীরকম হচ্ছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচটা কি, আর শর্ট হ্যান্ডটা কি। ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড হচ্ছে সবগুলা জিনিস এক লাইনে লেখা। এতক্ষণ ধরে যা বলছি, ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, রিপিট, সবগুলা এক লাইনে লেখা। আর ব্যাকগ্রাউন্ড পজিশন বলতে রাইট টপ, আপনার ইমেজটা যদি ছোটো হয় সেটা স্পেসিফিকভাবে এর যে রাইটের টপে রাখবেন বা লেফটের টপে রাখবেন, এরকম বলে দেওয়া। এবার শর্ট হ্যান্ড, ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড বলতে বোঝাচ্ছে যে এই যে প্রথমে কালার, হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এবং একটা ইমেজ দিছে, নো রিপিট করছে, রাইট টপ দিছে। যদি এটা দেখে, এই তো এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে হোয়াইট, একটা ইমেজ, হ্যাঁ একটা ইমেজ হচ্ছে যে কি, এই যে এই এই ইমেজটা দিলে, এবং নো রিপিট বলছে। এখানে যদি রিপিট এক্স দেন, দেখেন আপনাদেরকে বলছে যে রিপিট ড্যাশ এক্স, এই যে এক্স অ্যাক্সিস বরাবর রিপিট হয়ে গেছে। নো রিপিট দিয়েছে সেজন্য, এখানে রাইট টপ দিছে সেজন্য রাইট টপে দেখাচ্ছে। নো রিপিট দিচ্ছে তো রাইট টপ দেখাচ্ছে সেজন্য নো রিপিট। রাইট টপ দিছে সেজন্য রাইট টপে দেখাচ্ছে। আমি যদি বলে দিচ্ছি যে রাইট বটম, এই নিচের দিকে দেখাবে, বটম দেখেন নিচের দিকে দেখাবে, এটা নিচের দিকে চলে আসবে, উপরে উঠে গেছে না। আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, দেখি এই যে লেফটে চলে আসছে। সো এখানে আছে, এগুলা আপনারা দেখে নেবেন। সিএসএস কালার নিয়ে কথাবার্তা বলছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা বলে ফেলছি, বর্ডার নিয়েও কথাবার্তা বলছি। বর্ডার এতক্ষণ ধরে বলছিলাম যে বর্ডার
কিভাবে আপনি টপে করবেন, বর্ডার এক পাশে রাখবেন বা বর্ডার কার্ভ রেডিয়াস করবেন, সবগুলো নিয়ে কথাবার্তা বলে দিচ্ছি এখানে। রাউন্ড বর্ডার কিভাবে তৈরি করবেন, বর্ডার উইথ, বর্ডার কালার, বর্ডার সাইড, হ্যাঁ এখানে অনেক ধরনের স্টাইল আছে, ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, এগুলো একটু একটু করে প্র্যাকটিস করে দেখবেন। আমি যেটা লিখছি সেটা হচ্ছে শর্ট এন্ড বর্ডারের জন্য 2 পিক্সেল শর্ট এন্ড লিখছি, কোড লিখছি। 2 পিক্সেল বলতে বর্ডার উইথ বোঝাচ্ছে, বর্ডার স্টাইল বলতে এটা সলিডকে বোঝাচ্ছে, বর্ডার কালার বলতে এই যে কালারটাকে বোঝাচ্ছে। এখানে আলাদা আলাদাভাবে দিচ্ছে, আবার কনফিউজড হওয়ার কিছুই নেই। এই যে বর্ডার শর্ট এনে গেলে সবগুলো আমার মতো একসাথে করে দিছে, এই যে একসাথে করে দিছে। তো বর্ডার রাউন্ড হচ্ছে যে কি সলিড, ডটেড, সরি এই রাউন্ড শেপ কতটুকু করতেছেন, এটা বর্ডার রেডিয়াস। বুঝতে পারতেছেন? স্যার একটা বিষয়, জি স্যার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। এটা হচ্ছে HTML এর কোডের মধ্যে আমরা যে পিটেক দিলাম, পিটেকের মধ্যে একটা প্যাসেজ দিয়েছি তাই না? এরকম প্যাসেজ কি সব পিটেকের মধ্যে দিতে হবে? মানে হচ্ছে প্যাসেজ যদি দিই তাহলে আমাদের কোডিং আছে, আবার অনেক ব্লক সাইট যদি থাকে তাহলে অনেক প্যাসেজ হয়ে যাবে, হিউজ পেজটা অনেক লোড হয়ে যাবে না? প্যারাগ্রাফ যেন প্রয়োজন হয় এন ইউজ করব। এটা হচ্ছে যে আপনি একটা ওয়েব পেজের মধ্যে যখন যেটা প্রয়োজন হয় সেটা ইউজ করবেন। আপনাকে এখন বেসিক যেমন ধরেন এটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টের প্রত্যেকটা ব্লগে একটা কি পিটেক, এই ব্লগটা একটা পিটেক, এই ব্লগটা একটা। এখন আপনার ওয়েবসাইটের মধ্যে যত ব্লগ থাকবে, যত কিছু যখন যেটা ইউজ করতে হবে ওইটাই তো আপনি ইউজ করবেন, তাই না? এমন না যে একটা পিটেক, হ্যাঁ একটা পিটেক ইউজ করতে পারবেন, লিমিটেশনের কোনো কিছু নাই, এখানে কোনো লিমিট নাই। আপনার যখন যেটা ইউজ করা দরকার তখন সেটা ইউজ করতে পারবেন। না ওটা বলছি না স্যার, বলছি যে হচ্ছে কোডিং এর পেজ তো আমি নরমালি একটা বক্স ক্রিয়েট করেছি, তাতেই আমার কোডিং এক পৃষ্ঠা হয়ে গেছে। হ্যাঁ, তো যখন আমি এরকম ব্লগ পোস্টগুলো যখন দিব, আপনার পেজ অনেক লম্বা হবে সেটা বলতে যাচ্ছেন? লাইন অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ হতে পারে, হবে, সমস্যা কি? আপনার পেজ তো একটা পেজ মানে একটা আর্টিকেল দিলাম, আর্টিকেলে 5 পেজটা সাপোজ, তো কোডিং আছে এবং আরো 5 পেজটা, এরকম একটা আর্টিকেল তো একটা হবে না, 100টা আর্টিকেল যখন হবে তখন আমার কতগুলো পেজ হবে? আমি বলি, এটা তো আপনি HTML এ ডিজাইন করতেছেন তাই না? হ্যাঁ, প্রথমে ডিজাইনটা করতেছেন। ধরেন আমার এখানে এই কন্টেন্টটা এখানে শো করতেছে, বলতে গেলে এই কন্টেন্টটা HTML এর মধ্যে নাই, এই কন্টেন্টটা আছে ডাটাবেসে যেখানে ডাটাগুলো স্টোর করা হচ্ছে। এখানে জাস্ট আমি এখানে আমাকে জাস্ট আমি এখানে আমি একটা জাস্ট PHP কোড লেখা আছে, যেখান থেকে ডাটাবেস থেকে ওই কোডের মাধ্যমে এটা আমাদের এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। আপনি HTML এ লিখলে না, আমি তো HTML এ এগুলা লিখতেছি না, এগুলো সব কি PHP তে লেখা। এখন আপনি যখন আপনারা ওয়ার্ডপ্রেস করবেন তখন ওইগুলো ডাইনামিক, ওইখানকার ডাটাগুলো থাকবে যে কোথায়, ডাটাবেসে। আপনার PHP ফাইলগুলোর সাইজ এত বড় হবে না, বুঝতে পারছেন? যখন আমরা HTML করি তখন তো মনে করেন ডিজাইনটা, এখানে শুধু আমাদের কোডিং গুলো থাকে, যে এখানেও যে এত বড় ট্যাগ লিখছি তাই না, সরি এতগুলা কন্টেন্ট লিখছি, যে আমি PHP তে যখন ডাইনামিক ওয়েবসাইট হবে তখন এগুলো সব ডিলিট করে দিব, এটা ডেমো হিসেবে দেখানোর জন্য লিখছি। সব ডিলিট করে দিয়ে জাস্ট এখানে একটা PHP এর কোড বসাই দিব। ওই কোডটা কি করবে, ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে এসে এখানে কি ভিউ করাবে, বুঝতে পারছেন? এই ডাটা সব ডাটা থাকবে ডাটাবেসে, জাস্ট ভিউ করাবে ওইখান থেকে নিয়ে এসে। ওকে, এবার আরো কিছু দেখাই, আজকে শেষ করে দিব, লং টাইম কথাবার্তা আর কিছু দেখাই তারপর শেষ করে দেব, আর 10 মিনিট মতো নিব, অনেক কথাবার্তা বলে ফেলছি, এগুলো আপনাদের আরো প্রিভিয়াস কাজ করেন নাই, জমে আছে। আপনি কি ব্রেকের পরে আর ক্লাস হবে না? একেবারে শেষ করে দেব, আর ক্লাস করব না। থ্যাংক ইউ। মানে আপনাদের অনেক, আমি আসার পর থেকে ক্লাস করাচ্ছে তো কিছুক্ষণ আমি আবার হয়ে গেছিলাম, মানে ক্লাস নিচ্ছি ঠিক আছে, আমার জিমাচ্ছিল কিন্তু দুপুরের টাইমটাতে স্যার এরকমই হয়। দুপুরের টাইমে না, এরকম না, দুপুরের টাইম এরকম হয় না। আসলে আমি উঠছি যে সকাল 4টার দিকে, নামাজের সময় উঠছি, যে এখনো পর্যন্ত মানে রেস্টে জানে নন স্টপ ক্লাস নিচ্ছি, আর যার কারণে একটু ভোর থেকে ক্লাস করেন স্যার?
বোর্ড থেকে বলতে যে 9:30 থেকে ক্লাস শুরু করে আর কি। এর আগে আর ঘুমানো হয় না আর কি, অন্যান্য কাজ করা হয়েছে। আচ্ছা স্যার, আপনি কি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছেন, মানে নিজে আর্নিং করেন নাকি হ্যাঁ, হ্যাঁ। শুধু জব? না না, আমি ক্লাস নিয়ে এটা না, আমার তো এজেন্সি আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, thank you. ওই কারণে আজকে আমি বাড়িতে আসছি। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা, আর যখন বাসায় থাকি শহরে, তখন তো ইয়াতে থাকি, একটা ফ্লোতে থাকি। এখন বাড়িতে আসছি আজকে, যার কারণে এনভায়রনমেন্টটা, এখানে ক্লাস নেওয়ার এনভায়রনমেন্টটা একটু টাফ আর কি। আর মানে সমস্যা নেই স্যার, সিএস এর ক্লাস তো আমাদের প্রথম ক্লাস, বেশি আমরা লোড নিতে পারবো না। না, আপনাদের আমার ক্লাস যা দেওয়ার দিয়ে ফেলছি আমি। আমার একটু মানে জিমাচ্ছ বলেন, ওইটা আমি বুঝতে পারতেছি, জাস্ট আপনাদেরকে বুঝাইতে দিই নাই। বাট আমার যতটুকু ক্লাস নেওয়া দরকার, যে ডেলিভারি আমি আপনারা চুপচাপ বসে আছেন, কিন্তু আমার ভয়েস ইয়া হচ্ছে না, মানে স্লো হচ্ছে না, বা আমাকে আমার বয়স শুনলে মনে হচ্ছে না যে আমি জিমাচ্ছি, এরকম কোনো কিছু না। এগুলাতে আমরা স্ট্রং থাকি। মানে আমি আপনাকে ক্লাস নিয়ে যাইতে পারবো, আমি যত জিমাই বা যেটা আমার প্রবলেম হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না। এবার টেক্সট নিয়ে কথাবার্তা বলি, যে আমরা টেক্সটের কালার নিয়ে কথাবার্তা বলছিলাম, তাই না? আমরা কিছুক্ষণ আগে দেখছি যে টেক্সটের কালার নিয়ে, কালার ব্লু, কালার গ্রিন, হ্যাঁ, এভাবে আমরা আরও জিনিস করতে পারি। টেক্সট অ্যালাইনমেন্ট, একটা টেক্সটের অ্যালাইনমেন্ট বলতে টেক্সটটা কি সেন্টার হবে, লেফট হবে, যেটা আমরা ওয়ার্ডে দেখতাম লেফট, রাইট, সেন্টার, হ্যাঁ, ওই ধরনের। সো আমরা এই পি ট্যাগকে যদি একটু করে দেখি, এই পি ট্যাগের আমরা যদি এই জিনিসগুলো দেখি, দেখেন এই পি ট্যাগটা হচ্ছে যে সেন্টার করা। কেন? ও আচ্ছা, কিছুক্ষণ আগে আমি ইউনিভার্সাল সেন্টার করছি, হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার করছি। আচ্ছা, এটাকে অফ করে রাখি। আচ্ছা, সিএসএস এর ক্ষেত্রে কমেন্ট করব যে কীরকম। সিএসএস এর ক্ষেত্রে কমেন্ট করব যে আমরা কমেন্ট করতে হবে যে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এভাবে ইউজ করতে হবে সিএসএস এর ক্ষেত্রে। তো এটা করে রাখি আমি আপাতত, যেন আমার এটা এক পাশে থাকে, এটা বোঝা যায়। এটা এখন লেফট থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। আমি চাইলে এই ট্যাক্সটাকে আমি চেঞ্জ করতে পারবো, আমি চাইলে এই ট্যাক্সটাকে অ্যালাইনমেন্ট করতে পারবো। অ্যালাইনমেন্ট তো বুঝতেছি, অ্যালাইনমেন্ট হচ্ছে হয়তো বা সেটা লেফটে যাবে, সেটা সেন্টারে যাবে, অথবা রাইটে যাবে, হ্যাঁ। এখন আমরা লিখবো যে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার যখন বলতেছি, আগেও লিখে আসছি, টেক্সট অ্যালাইন সেন্টার যখন বলতেছি, এই লেখাগুলো সবগুলো কি সেন্টারাইজ হয়ে গেছে। আরেকটা আছে টেক্সট অ্যালাইন কি লেফট, লেফট হইলে লেফট হবে। আমি যদি রাইট বলি, রাইট, আমরা যদি রাইট বলি টেক্সট অ্যালাইন, তাহলে কি হবে, টেক্সট অ্যালাইন রাইটে হয়ে যাচ্ছে। আরেকটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। জাস্টিফাই বলতে দুই দিকে কি সমান থাকবে, দুই দিকে সমান থাকবে। প্যারাগ্রাফটা এই পাশে এখন কীরকম আছে, রাইটে ইকুয়াল, মানে রাইটে স্টার্টিং পয়েন্টটা একদম ইকুয়াল আছে, কিন্তু এদিকে কিন্তু না, একটা সামনে একটা পিছনে, এরকম। যখনই জাস্টিফাই দিচ্ছি দুই দিকে কি ব্লকটা সমান থাকবে। সো এখানে হচ্ছে যে টেক্সটের অ্যালাইনমেন্ট যদি বলি, টেক্সটের অ্যালাইনমেন্টের 4টা ভ্যালু আছে। একটা হচ্ছে রাইট, তখন রাইট থেকে টেক্সটগুলো যাবে। একটা হচ্ছে লেফট, তাহলে লেফট থেকে যাবে। একটা হচ্ছে সেন্টার, সো সেন্টার থেকে যাবে। একটা হচ্ছে জাস্টিফাই, সো জাস্টিফাই থেকে যাবে। ক্লিয়ার? জাস্টিফাই হয়ে যাবে, মানে দুই দিক দিয়ে প্যারাগ্রাফটা সমান হবে। এখন আসি টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন বলতে বোঝাচ্ছে যে আমরা যখন এটা সবচেয়ে বেশি ইউজ করি, আমি সেজন্য আরেকটা জিনিস লিখতে, এটা সবচেয়ে বেশি ইউজ করি হাইপার লিঙ্কের ক্ষেত্রে। আমরা একটা হাইপার লিঙ্ক নিই, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতর ধরেন এখানে লিখতেছি ফেসবুক, হ্যাঁ। আমাদের মূল টার্গেট হচ্ছে যে হাইপার লিঙ্কে হাইপার লিঙ্ক, এখানে হ্যাশ দিয়ে রাখতেছি আপাতত। এটাকে একটু আমরা চেক করে দেখি কীরকম আসতেছে। এই যে হাইপার লিঙ্ক আসছে না, হ্যাঁ, এখানে ফেসবুক আসছে না, অ্যাঙ্কর ট্যাগ, মানে আমি একটা ফেসবুককে লিঙ্ক করাচ্ছি, হ্যাঁ, এখানে লিঙ্কটা আসছে। এখানে আন্ডারলাইন হয়েছে না, এখানে যে আন্ডারলাইন, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন প্রপার্টি। তাহলে আপনি অ্যাঙ্কর ট্যাগের যদি আন্ডারলাইনটা রিমুভ করতে চান, তখন আপনাকে দিতে হবে অ্যাঙ্কর ট্যাগের
সো এখানে লিখতে হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনের জায়গায়, যেহেতু আন্ডারলাইন অলরেডি আছে, আপনাকে নিতে হবে নান। মানে আমরা সবসময় হাইপার লিঙ্কের নিচে তো আন্ডারলাইনটা রাখি না, যেমন ধরেন এটাতে আসি, এটা যেহেতু একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক, হ্যাঁ, এখানে নিচে আন্ডারলাইন ছিল, এটা আমি রিমুভ করে দিছি। কিভাবে রিমুভ করছি? ট্যাক্স ডেকোরেশন কি করে দিছি, নান করে দিছি। ট্যাক্স ডেকোরেশন নান করে দিলে কি হবে, আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন, এখন ট্যাক্স ডেকোরেশন নান করে দিছি, এখানে দেখেন আন্ডারলাইনটা কি চলে গেছে, আন্ডারলাইনটা চলে গেছে না, দেখতে এখন সুন্দর দেখাচ্ছে না? সো আমরা যখন এটা মূলত এটা কাজ সবচেয়ে বেশি হয় এটার ক্ষেত্রে, মানে যখন আমরা অ্যাঙ্করটাকে ইউজ করি তখন আন্ডারলাইন আছে, ওই আন্ডারলাইনটা রিমুভ করার জন্য আমরা ইউজ করি কি ট্যাক্স ডেকোরেশন নান। আর কি কি আছে? ট্যাক্স ডেকোরেশন নান আছে, ট্যাক্স ডেকোরেশন ওভারলাইন আছে। ওভারলাইন বলতে আমি আর ওইখানে করে দেখাচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি, এগুলো পারবেন সেজন্য, আর এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার না, যেটা ইম্পর্টেন্ট সেটা দেখাই দিয়েছে। আন্ডারলাইন হচ্ছে ট্যাক্স ডেকোরেশন ওভারলাইন হচ্ছে একটা টেক্সটের উপরে কি লাইন হবে, লাইন থ্রো হচ্ছে যে মাঝখানে লাইন যাবে। এটা খুবই কম, আমরা খাতায় যেভাবে লিখে কোনো কিছু ভুল হইলে এক লাইনে কেটে দিই, এখানে তো ভুল হইলে এটা ডিলিট করে দিই, তাই না? সো এখানে এটার দরকার হয় না। ট্যাক্স ডেকোরেশন আন্ডারলাইন, তাইলে চারটা ভ্যালু আছে ট্যাক্স ডেকোরেশনের। একটা হচ্ছে নান যখন দিব কোনো কিছুর উপর যদি মানে আন্ডারলাইন ওভারলাইন অথবা লাইন থ্রো থাকে, ওইটা রিমুভ হয়ে যাবে। আর যদি আমরা এক্সট্রাভাবে দিতে চাই তখন ওভারলাইন দিতে পারি, লাইন থ্রো দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি। এখানে এই তিনটা ইউজ করতে পারি। চারটা প্রপার্টি আছে, চারটা ভ্যালু আছে। এই যে নান যখন আপনি ট্যাক্স ডেকোরেশনে কোনো জায়গায় আন্ডারলাইন আছে ওটা রিমুভ করতে যাচ্ছেন তখন নান দিবেন। আর যদি আপনার ইচ্ছা হয় যে না আপনি কোনো একটা ট্যাক্সের উপরে ওভারলাইন করবেন, যেমন ধরেন এখানে S6 আছে, S6 এর উপরে চাইলে আমি ওভারলাইন করতে পারি ট্যাক্স ডেকোরেশন ওভারলাইন ট্যাক্স ডেকোরেশন ওভারলাইন। S6টা কোথায় এখন ওটা দেখে ওইটার উপর দেখবেন যে ওভারলাইন চলে আসছে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর উপর ওভারলাইন হয়েছে। ওকে, জি স্যার। এবার হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন বলতে আমাদের টেক্সটগুলা কি আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে নাকি ক্যাপিটালাইজ হবে। আমাদের এই টেক্সটগুলা, যেমন ধরেন আমার এই পি ট্যাগের মধ্যে যা আছে, পি ট্যাগ বলি না, আচ্ছা ওয়েব ডিজাইন দিয়ে বোঝায়, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো সবগুলা কি লোয়ার কেস, তাই না? আপনি ইউজার যেরকম ইনপুট দিবে, যেরকম ইচ্ছা ইনপুট দিতে পারে, ইউজার যেরকম ইচ্ছা ইনপুট দিতে পারেন, কিন্তু আপনি আপনার ওয়েব পেজে দেখাবেন ধরেন ক্যাপিটাল লেটার, ইউজার আমি যেরকম ইচ্ছা কি ইনপুট দিলাম, হ্যাঁ, যেরকম ইচ্ছা আমি ইনপুট দিলাম। আমি এবার চাইলে জন্য লিখে নেই, আমি যদি এখানে সিএসএস কোড লিখে দিই, আমি যে সিএসএস কোড যেভাবে লিখবো, মানে ট্যাক্স ট্রান্সফরমেশন, মানে একটা ট্যাক্সকে যেভাবে লেখুক না কেন ওইটা ভিউ করবে আপনি যে ফরম্যাটে বলবেন ওই ফরম্যাটে। আমি যদি এখানে লিখে দিই ট্যাক্স ট্রান্সফরমেশন, আবার এটা মনে করেন না ভাই, এটা এখানে প্র্যাকটিস করতেছেন, মানে ইনলাইনে লিখে প্র্যাকটিস দেখাচ্ছেন, একটা এই যে এক্সটার্নাল লিখতেছেন, তাহলে কি আমি কি টেক্সট ট্রান্সফরমেশনটা সবসময় ইনলাইনে লিখবো? এরকম কোনো কিছু না। সিএসএস এগুলো হচ্ছে সিএসএস প্রপার্টি, এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, সেটা ইনলাইনেও করতে পারবেন, সেটা ইন্টারনালেও করতে পারবেন, সেটা এক্সটার্নালেও করতে পারবেন। হ্যাঁ, আমি এক এক জায়গায় দেখাচ্ছি সুবিধার্থে। মনে করেন এটা ওভারলাইন আপনাকে এখানে দেখালে আমার এদিকে কোড লিখতে হচ্ছে না, মানে আবার এক্সট্রাভাবে কোড লিখে দেখাইতে হচ্ছে না, যেগুলো আগে লিখছি ওইখানের ওই এক্সাম্পলের উপর আপনাকে এগুলা দেখাই দিতে পারতেছে, এক্সাম্পল হিসেবে দেখাইতে পারতেছে। সেজন্য যেহেতু S2 এর জন্য আমাদের এখানে আগে কোনো কি লেখা নাই, কি বলে এখানে কোনো সিএসএস লেখা নাই, বাট S3 এর জন্য আমরা S2 এর জন্য ইনলাইন সিএসএস লিখলাম, সেজন্য এখানে দেখাই দিচ্ছি। টেক্সট ট্রান্সফর্ম যদি আমরা কি লিখি, আপার কেস লিখি, আপার কেস যদি লিখি, এই যে ওয়েব ডিজাইনটা কি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লেখাটা কি লোয়ার কেসে আছে, দেখেন ওইটা কিন্তু আপার কেস হয়ে যাবে। এই যে আপার কেস হয়ে গেল, দেখছেন? আমি যদি টেক্সট ট্রান্সফরমেশন যদি ক্যাপিটালাইজ লিখি, মানে প্রথম ওয়ার্ডটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো স্মল লেটার হবে, সেটা যদি লিখি ক্যাপিটালাইজ,
এই যে ওয়েব ডিজাইনেরটা ডি ক্যাপিটাল লেটার, অ্যান্ডের এ ক্যাপিটাল লেটার, ডেভেলপমেন্টের ডি ক্যাপিটাল লেটার। আরেকটা আছে লোয়ার কেজ, যেহেতু আমার এই লেখাগুলো লোয়ার কেজে আছে তখন সেম থাকবে আর কি লোয়ার কেজ। সো 3 ধরনের ভ্যালু আমরা ইউজ করতে পারি টেক্সট ট্রান্সফরমেশনে। 3 ধরনের ভ্যালু আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। আপনি যেটা লিখে দিবেন ঠিক ওইটাই শো করবে। ইউজার কীরকম লিখছে ওইটা কোনো ফ্যাক্ট নাই। আমি যদি এখানে যদি ক্যাপিটালাইজের জায়গায় এখানে ক্যাপিটাল লেটার এ বিটাকে যদি ক্যাপিটাল লেটারে দিই, যেরকম ইচ্ছা দিই, এসটা যদি ক্যাপিটাল লেটার দিই, যা ইচ্ছা দিক না কেন, কিন্তু এখানে শো করবে কি ক্যাপিটালাইজ ফরম্যাটে। দেখেন এই যে ক্যাপিটালাইজ ফরম্যাটে শো করছে, এইগুলো বি দিছে, এগুলোতে চেঞ্জ হয়েছে। প্রথম ওয়ার্ডটা কি ক্যাপিটালাইজ ফরম্যাটে কি, প্রথম ওয়ার্ডটা কি আপনার স্মল লেটার হবে। আমি এখানে প্রথম ওয়ার্ডটা স্মল লেটার সরি ক্যাপিটাল লেটার হবে। এখানে প্রথম ওয়ার্ডটা কি, প্রথম ওয়ার্ডটা কি ক্যাপিটাল লেটার, স্মল আছে। প্রথম ওয়ার্ডটা স্মল লেটার। যদি আমি এটাকে আপার কেস করি, এটাকে আপার কেস করি, এখানে আপনি যেরকম ইচ্ছা দেন না কেন, আপনি ওয়েব আমি বিটা ক্যাপিটাল লেটার দিছি, কিন্তু ইটাও ক্যাপিটাল লেটার হয়ে যাবে। দেখেন সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে যাবে, এই যে সবগুলা ক্যাপিটাল লেটার। আপনি যদি স্মল দেন সবগুলা স্মল লেটার হয়ে যাবে। এবার টেক্সট স্পেসিং। টেক্সট ইন্ডেন্ট বলতে বোঝাচ্ছে যে টেক্সট ইন্ডেন্ট বা টেক্সট স্পেসিং এর ক্ষেত্রে সবচেয়ে এগুলো ইম্পর্টেন্ট না, তারপরে আমি আচ্ছা এগুলো এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে প্র্যাকটিস করে দেখাবেন, এগুলো আমাদের তেমন দরকার হয় না। টেক্সট ইন্ডেন্টিং বলতে আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি তখন প্রথম শুরুতে কিছু জায়গা স্পেস আমরা খালি রাখতে চাই প্যারাগ্রাফের, তাই না? মাঝে মধ্যে আমরা খাতায় লেখার সময় একটু জায়গা খালি রেখে প্রথম লাইনটা শুরু করি, দেন এরপর থেকে এগুলো আবার ব্যাগে চলে আসে যে এই ফরম্যাটে। এটাকে বলা হয় টেক্সট ইন্ডেন্ট। ইন্ডেন্টটা আপনি যত পিক্সেল দিবেন তত পিক্সেল প্রথম লাইনটা কি হয়ে যাবে। এখন যদি আমি এই প্যারাগ্রাফ ট্যাগ, আমার এখানে প্যারাগ্রাফ ট্যাগটা দেখাই, প্যারাগ্রাফ এখানে পেন্টিং সার্ভিস এখান থেকে শুরু হয়েছে। আমি যদি এই ট্যাগটার জন্য যদি টেক্সট ইন্ডেন্ট লিখি, প্যারাগ্রাফ ট্যাগ করে গেল, এই যে প্যারাগ্রাফ ট্যাগের জন্য যদি আমি এখানে কি লিখি টেক্সট ইন্ডেন্ট, যদি আমি কত পিক্সেল ধরি, ধরেন 100 পিক্সেল লিখলাম, টেক্সট ইন্ডেন্ট যদি 100 পিক্সেল লিখি, প্রথম লাইনটা আমার 100 পিক্সেল সরে আসবে। এখানে প্রথম লাইনটা লেফট থেকে 100 পিক্সেল সরে আসবে, এই যে 100 পিক্সেল সরে আসছে। এটাকে বলা হয় টেক্সট ইন্ডেন্ট। একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব যদি আপনি করতে চান তখন সেটাকে বলা হয় লেটার স্পেসিং। একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব আমি এখান থেকে দেখা দিচ্ছি, এগুলো মানে ইজি ব্যাপার। একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, প্রথমটা দেখা যায় দিস ইজ হেডিং 1, একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব 3 পিক্সেল দিছে। এখন যদি এখানে আপনি যদি 6 পিক্সেল 36 পিক্সেল হয়ে যাচ্ছে, এখানে 6 পিক্সেল দেন তাহলে কি হচ্ছে, আরো কমে যাচ্ছে লেটার। এখানে যদি আপনি 10 পিক্সেল দেন, দেখছেন বেড়ে গেছে। ওখানে তখন 6 পিটা কেটে গেছিল, পিক্সেল বোঝায় নাই। 16 পিক্সেল দেন, আরো বেশি হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, তাকে বলা হয় লেটার স্পেসিং। লাইন হাইট বলতে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিরকম, যেগুলো আমরা ওয়ার্ডে দেখে আসছি। এই যে পেন্টিং এর প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব কত হবে, সেজন্য আমাদের ইউজ করতে হবে যে প্রপার্টিটা, সেটা হচ্ছে লাইন হাইটের ক্ষেত্রে 1 পয়েন্ট, ধরেন যে আপনি লাইন হাইট বললেন যে 20 পিক্সেল, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 20 পিক্সেল। ও দেখছেন বেড়ে গেছে যে, আরো বোঝার সাথে ধরেন আমি একদম আরো বেশি করে দিয়ে দিচ্ছি 100 পিক্সেল, মানে আপনারা যেন বুঝেন ভালোভাবে কতটুকু, যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে কালারফুল। এই যে দেখছেন লাইন হাইট একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বোঝায়। ওয়ার্ড স্পেসিং বলতে বোঝাচ্ছে যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব, যেমন এই যে পেন্টিং থেকে ইজের দূরত্ব, ইজ থেকে নটের দূরত্ব, নট থেকে আয়ের দূরত্ব, আ থেকে নিউ এর দূরত্ব, এই জিনিসটা বোঝাচ্ছে ওয়ার্ড স্পেসিং। একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে, যেমন দিস ইজ হেডিং 1, এখানে ওয়ার্ড স্পেসিং 10 পিক্সেল, এখানে 20 পিক্সেল করে দিই, দেখেন কীরকম হচ্ছে। দিস থেকে ইজের আপনার
স্পেসিং হচ্ছে 20 পিক্সেল, আবার ইস থেকে হেডিং এর স্পেসিং হচ্ছে 20 পিক্সেল। সো এটা বোঝাচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব। ও শেষ অনেকটা। আচ্ছা, টেক্সট শ্যাডো দুই দিকে শ্যাডো। আমরা যদি টেক্সটগুলোকে এই ধরনের শ্যাডো করাইতে চাই, শ্যাডো ইফেক্ট দিতে চাই, তখন হচ্ছে যে দুই ধরনের, মানে 2 পিক্সেল দেন কালার। এই যে টেক্সট শ্যাডো হচ্ছে, আর এই যে টেক্সট শ্যাডো ইফেক্ট, এই লেখাটাকে টেক্সট করতেছে। এখানে যদি আপনি কালার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। কালার ধরেন আমি রেড ইউজ করছি, দেখছেন? এই ধরনের শ্যাডো যখন আনতে চাই তখন আমরা আসলে ইউজ করি। যেমন এটার ক্ষেত্রে 2 পিক্সেল রেড ইউজ করছে। একটা কালার হচ্ছে যে ব্ল্যাক, আর একটা হচ্ছে যে শ্যাডোটা হবে সেটা হচ্ছে যে কি রেড কালারের, মানে দুই দিকে 2 পিক্সেল করে আপনার রেড কালারের হবে। এটা 3 দিকে পিক্সেল, মানে এটা হচ্ছে যে লেফট রাইট। এটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে লেফট, দ্বিতীয়টা হচ্ছে যে যখন দুইটা হয়, এখানে দুইটা ভ্যালু যখন দিই তখন একটা হচ্ছে যে লেফট রাইট আর একটা হচ্ছে বোঝায় টপ বটম। হ্যাঁ, আর যখন তিনটা দিয়ে প্রথমটা হচ্ছে যে লেফট রাইট, তারপর হচ্ছে যে লেফট, আর হচ্ছে যে লেফট। এই জিনিসটা তো ছুটে গেছে আমার। প্রথম ভ্যালুটাকে বোঝায় যে, আচ্ছা একটু করে চেঞ্জ করি আমি। আচ্ছা, প্রথম ভ্যালুটা হচ্ছে লেফট, আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে যে টপ, আর থার্ড নাম্বার ভ্যালুটা হচ্ছে এখানে দুইটা ভ্যালু মেইনলি ওইটাকে ব্লার করতেছে। প্রথমটা হচ্ছে লেফট আর দ্বিতীয়টা হচ্ছে টপ, উপর থেকে এখানে আসতেছে। স্যার এটা হচ্ছে ব্লার, 3 নাম্বারটা হচ্ছে ব্লার হবে। এখানে টেক্সটের ক্ষেত্রে মেবি 2 ডাইমেনশনে কাজ করে। জি স্যার, টেক্সটের ক্ষেত্রে 2 ডাইমেনশন কাজ স্যার আর ওয়াই এক্সিস, আর ওইটা হচ্ছে স্যার ব্লার। হ্যাঁ, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস 2 ডাইমেনশনে কাজ করে। আর এটা হচ্ছে যে হ্যাঁ ব্লার টাইপের। এটা আমার ছুটে গেছে, সেজন্য বলতেছিলাম, কনফিউজ হয়ে যাচ্ছিলাম। সো আপনাদের আজকে যা যা দেখাইছি, উপর থেকে যদি আমার তো স্লাইড থাকবে, পাশাপাশি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পড়াই ফেলছি, বর্ডার পড়াই ফেলছি, এগুলো আবার পড়াই নাই, এদিকে টেক্সট নিয়ে কথাবার্তা বলছি, অনেক পড়াই ফেলছি। সো আপনাদের কাজ হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসে যা আছে সব, এবং এগুলা প্রত্যেক